ফার্স্ট লাস্ট ক্লাসটাতে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে অ্যালজেব্রার যে থিওরি গুলা, লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার ইনইকুয়ালিটিস, লিনিয়ার ইকুয়েশনস, স্ট্রেট লাইনস, সবগুলার থিওরি দেখছিলাম, বেসিক থিওরি। এন্ড আমি বলছিলাম যে আজকের ক্লাসে আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্রবলেম সলভিং এ চলে যাব। আজকে যেরকম আমরা প্রবলেম সলভিং এ টাইম দিব বেশি করে, সো দ্যাট থিওরি যেগুলো শিখছি, থিওরি আসলে ফর এসএটি থিওরি আসলে অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ, কারণ থিওরি যদি না, লাইক ইম্পর্টেন্ট না বলতে 50-50, 50% ডিপেন্ড করে তোমার থিওরির উপরে, আর বাকি 50% ডিপেন্ড করে ইন্টারলি তোমার প্র্যাকটিসের উপরে। তো লাইক তুমি যদি ভাবো যে আমি একটা ক্লাস করছি আর একটা আমি নিজে নিজে একটা জায়গা থেকে থিওরি বুঝছি, প্র্যাকটিস না করলেও চলবে, আমি জাস্ট পরীক্ষা দিতে গেলে তো পারবো, প্যারা নেই কোনো। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস, ওকে? ইনফ্যাক্ট আমি মনে করি লাইক লজিক্যালি ইটস 50-50, বাট আমি মনে করি ইটস লাইক সামওয়্যার অ্যারাউন্ড 30-70। লাইক 30% ডিপেন্ড করে থিওরির উপরে, বাকি 70% ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। সো ইফ ইউ ডু নট প্র্যাকটিস ইনাফ, তুমি যদি প্র্যাকটিস ঠিক মতো না করো, এন্ড তুমি যদি প্রবলেমের প্যাটার্ন কিরকম আসে সেটা বুঝতে না পারো, ইটস ভেরি টাফ ফর ইউ টু গেট আ গুড স্কোর। অন দ্য আদার হ্যান্ড, কারো ধরো থিওরি অত ভালো না, সে লাইক ছোটবেলা থেকে পড়ালেখা তেমন একটা করে নাই, সে হচ্ছে সারা জীবন ফাঁকি দিয়ে আসছে, বাট 2 মাস সে হচ্ছে অনেক প্র্যাকটিস করছে, সে হচ্ছে এসএটি রিলেটেড অনেক মানে প্যাটার্ন বুঝে গেছে, এসএটির কোয়েশ্চেন কিরকম আসে, কারণ এসএটির কোয়েশ্চেন হয় হাতের কোনো কয়েকটা টাইপের কোয়েশ্চেনে আসে, ওই টাইপের বাইরে কিছু আসে না। সো লাইক ও কি করছে, সারা জীবন পড়ালেখা করে নাই, 2 মাস একটু প্যাটার্ন গুলো মুখস্থ করছে একদম বসে বসে, ও দেখবা যে বেটার স্কোর পাবে অনেক, কারণ এসএটি ইজ ডিজাইন দ্যাট ওয়ে। তুমি যদি জাস্ট একটু প্র্যাকটিস করো, তাইলে ইউ ক্যান গেট আ ভেরি গুড স্কোর, ওকে? যাই হোক, শুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে বেসিক জিনিসগুলো একবার দেখাবো, যে কি কি আছে, কি কি টাইপের কোয়েশ্চেন আসে, কয়েক আসে, সেই কোয়েশ্চেন টাইপ গুলো আমি তোমাদেরকে একবার বুঝাই দিব। আফটার দ্যাট আমরা হচ্ছে প্রথমে এগুলো ইজি কোয়েশ্চেন, হ্যাঁ প্রথমে আমি যেগুলো দেখাবো সেগুলো আর রিলেটিভলি ইজিয়ার, এন্ড তারপরে লাইক সেকেন্ড পার্টে আমাদের লাস্টের দিকে, ক্লাসের লাস্টের দিকে আমি কতগুলো কঠিন কোয়েশ্চেন দেখাবো, যে লাইক ইফ দ্য কোয়েশ্চেন্স আর ফ্রম মিডিয়াম অর অ্যাডভান্স লেভেল অর অ্যাডভান্স লেভেল অনলি, তখন কোয়েশ্চেন গুলো কিরকম আছে। ফার্স্টের দিকে যেগুলো, সেগুলো উইল বি কভারিং ফাউন্ডেশন আর মিডিয়াম লেভেলস, ওকে? বাট বিফোর দ্যাট, বিফোর উই স্টার্ট উইথ দিস, আমি হচ্ছে আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে ইয়া, তো আমাদের হচ্ছে আজকে অ্যালজেব্রা 2 এর ক্লাস। আমি লাস্ট ক্লাস পর্যন্ত তো বেসিক থিওরি গুলো দেখাইছিলাম, আজকে আমি একটু ওয়ার্ড প্রবলেমের থিওরি নিয়ে কথা বলতে চাই। ক্লাস শুরু করার আগে আমি জাস্ট গোনা টক অ্যাবাউট ওয়ার্ড প্রবলেমস, কিভাবে ডিল করতে হয় ওয়ার্ড প্রবলেমস কে নিয়ে, ওকে? সো জাস্ট ক্লাস শুরু করার আগে ওয়ার্ড প্রবলেমস, এন্ড এখনের যে লেকচারটুকুর পার্ট, দিস ইজ আই উড সে আর্গুয়েবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস ইন দ্য এন্টায়ার এসএটি লেকচার, ওকে? এসএটির ম্যাথসে তুমি যা যা নিয়ে ডিল করবা, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আই উড সে এই ওয়ার্ড প্রবলেমে ডিল করতে শেখা। কারণ ওয়ার্ড প্রবলেম হচ্ছে একটা কোয়েশ্চেনের টাইপ, ইটস নট আ কনসেপ্ট, এটা একটা কোয়েশ্চেনের টাইপ। ফর এক্সাম্পল, তোমার লিনিয়ার অ্যালজেব্রা থেকে ওয়ার্ড প্রবলেমস আসতে পারে, ইকুয়েশনস, ইনইকুয়ালিটিস, সব জায়গা থেকে ওয়ার্ড প্রবলেমস আসতে পারে। আবার পার্সেন্টেজ, রেশিওস, নন লিনিয়ার ফাংশন, ওইখান থেকে ওয়ার্ড প্রবলেম আসতে পারে। সো ওয়ার্ড প্রবলেম হচ্ছে যে কোনো টপিক থেকে আসতে পারে, যে কোনো কনসেপ্ট থেকে আসতে পারে, বাট আমরা এখানে শিখবো ওয়ার্ড প্রবলেমের কোয়েশ্চেন টাইপ গুলোকে ট্যাকল কিভাবে করতে হয়, তুমি আসলে অ্যাপ্রোচ করবা কিভাবে কোয়েশ্চেনটাকে, ওকে? এন্ড ওয়ার্ড প্রবলেম গুলো ইউজুয়ালি কিরকম হয়, দে আর ইউজুয়ালি লাইক দিস, বুঝতে পারছো? দে আর ইউজুয়ালি লাইক দিস। তোমাকে নর্মালি আমরা ম্যাথস কোয়েশ্চেন আসলে কিরকম জানি, নর্মালি ম্যাথস কোয়েশ্চেনে জানি যে আমাদের জাস্ট ম্যাথমেটিক্যাল দিয়ে দিবে। ফর এক্সাম্পল এগুলা, ধরো এগুলা নর্মাল ম্যাথস কোয়েশ্চেন বলতে আমরা এগুলাকে জানি, যে জাস্ট ম্যাথস দিয়ে দিলো এন্ড ম্যাথস থেকে আমি জাস্ট কোয়েশ্চেন সলভ করবো, অ্যান্সার পেয়ে যাবো। বাট ওয়ার্ড প্রবলেমে যেটা হয়, ওয়ার্ড প্রবলেমে তোমাকে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে, ওকে? ছোট একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজটার মধ্যে সব ইনফরমেশন গুলো দেওয়া থাকে, ম্যাথমেটিক্যাল ইনফরমেশন গুলো, যেগুলো দিয়ে তুমি ইকুয়েশন আর তোমার প্রবলেম সলভ করার জন্য যা যা ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন গুলো এখানে দেওয়া থাকে। এন্ড সেই ইনফরমেশন গুলো থেকে তোমার দুইটা ধরনের কাজ করতে হতে পারে। একটা হচ্ছে ডেভেলপিং ডেভেলপিং ইকুয়েশন অর ইনইকুয়ালিটি, অথবা তোমাকে সলভিং প্রবলেম, ইকুয়েশন অর ইনইকুয়ালিটি। 3 নাম্বারটা হচ্ছে কম্বাইন বোথ অফ দেম। সো 3টা টাইপের কোয়েশ্চেন আসে মেইনলি, ওকে? 3টা টাইপের কোয়েশ্চেন আসে। একটা টাইপের কি, তোমাকে জাস্ট ইকুয়েশন ডেভেলপ করতে বলবে অর ইনইকুয়ালিটি ডেভেলপ করতে বলবে। ফর এক্সাম্পল এটা, এখানে তোমার ইকুয়েশন অথবা ইনইকুয়ালিটি ডেভেলপ করতেছো। আরেকটাতে কি বলবে, আরেকটাতে বলবে তুমি সলভ করো, ইকুয়েশন ইনইকুয়ালিটি তো বানাবা অথবা যেটাই করো না কেন, তারপর তুমি সলভ করো, ওকে? সো 2টা টাইপের কোয়েশ্চেন, একটাতে হচ্ছে তুমি ইনইকুয়ালিটি অথবা এই যে দেখো এগুলাতে সবগুলোতে তোমার ইনইকুয়ালিটি অথবা ইকুয়েশন ডেভেলপ করা লাগতেছে, আর এখানে তুমি ডিরেক্টলি একটা সলিউশন আসতেছো, ওকে? So these are the 2 types of question in word problems. Okay, 2 or 3 types of question. দুইটা মিলাই ঝুলাই তো 3 নাম্বারটা, সো আমি 3 নাম্বারটা আলাদা করে লিখতেছি না, দুইটাই একই, লাইক দুইটা টাইপই বলতেছি।
সো দুই টাইপের কোয়েশ্চেন। এন্ড বেসিক জিনিসটা কি হইতেছে, ট্রান্সলেটিং ওয়ার্ডস ইনটু ম্যাথস। ওকে, বেসিক জিনিসটা কি হচ্ছে, ট্রান্সলেটিং ওয়ার্ডস ইনটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস, ম্যাথমেটিক্যাল expressions. This is what you're doing, turning translating words into mathematical expression, and this is very important. তোমার আসলে কাজটা কি, ট্রান্সলেট করা, তোমার আর কোনো কাজ নাই। পুরো ওয়ার্ড প্রবলেমের মধ্যে তোমরা লাইক এখন মনে হতে পারে জিনিসটা অনেক ইজি, ওয়ার্ড প্রবলেমস তো ছোটবেলা থেকে করে আসছি, হ্যান ত্যান হাবি জাবি, বাট when you actually go and do the word problems তখন দেখবে যে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা ওই ওয়ার্ড প্রবলেমস এর মধ্যেই আছে। কারণ this is a very new kind of topic for us যারা ন্যাশনাল কারিকুলামস থেকে আসো। ইটস আ ভেরি নিউ থিং ফর আস। কেন নিউ থিং, কারণ ছোটবেলা থেকে আমরা আসলে কেমনে ম্যাথস করছি, সিম্পলিফাই করো, তোমাকে বলে দিছে যে একটা এক্সপ্রেশন অথবা একটা ইকুয়েশন দিয়ে দিছে, তোমাকে বলছে এটা সিম্পলিফাই করতে অথবা সলিউশন বের করতে, স্টাফ লাইক দ্যাট। আমরা আসলে কখনো অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড প্রবলেমস করি নাই। আমরা ওয়ার্ড প্রবলেমস শেষ করছি হচ্ছে ক্লাস 5-এ থাকতে, বুঝতে পারছো? 5-এর পরে আমরা জীবনের ওয়ার্ড প্রবলেমস করি নাই। That is why it's very tough for us to get used to advanced word problems. Advanced word problems গুলো হচ্ছে একটু ঘুরায় পেঁচায় দেয়, তো এই জন্য প্যারা লাগে। বাট সবকিছুর আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কাজ করা লাগবে একটাই, ট্রান্সলেট করা। ইংলিশ থেকে ম্যাথসে ট্রান্সলেট করা, আমরা যেরকম ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করি সেম ভাবে ইংলিশ থেকে ম্যাথসে আমাদের ট্রান্সলেট করতে হবে। ইংলিশ থেকে বাংলায় আমরা কেমনে ট্রান্সলেট করি, প্রতিটা ওয়ার্ড ধরে ধরে, তাই না? ধরো ট্রান্সলেট মানে কি, ট্রান্সলেটের বাংলাটা আই উড সে লাইক ভাষান্তর করা, আই গেস। আই ডোন্ট রিয়েলি নো। ওয়ার্ডস হচ্ছে বেসিক্যালি আমার এই লাইনটাকে যদি আমি ট্রান্সলেট করতে যাই, ট্রান্সলেটিং ওয়ার্ডস ইনটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস, তার মানে আমি জাস্ট বাংলা ট্রান্সলেট করে লুক সামথিং লাইক দিস, যে শব্দগুলোকে ম্যাথ লাইক গণিতের ভাষায় ইয়ে করতেছে অর সামথিং, রাইট? বাট আমার বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডকে আমরা যেরকম ইংলিশ থেকে আগে বাংলায় নিতেছি মাথার মধ্যে, এন্ড দেন আমরা সেন্টেন্সটা ডেভেলপ করতেছি, তাই না? আমি আগে কি করতেছি, প্রতিটা ওয়ার্ডকে আমি আগে বাংলায় নিচ্ছি, দেন আমি সেন্টেন্সটা ডেভেলপ করতেছি। সেম জিনিস এখানেও হবে, প্রতিটি ইংলিশ ওয়ার্ডকে তোমার আগে ম্যাথস এর ল্যাঙ্গুয়েজে নিতে হবে। এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাথস তো ম্যাথস, এখানে আবার ল্যাঙ্গুয়েজ কিসের? খেয়াল করে দেখো, তুমি যখন লিখো সেখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে। আমরা যেরকম দাড়ি, কমা, ফুল স্টপ, পিরিয়ডস এটসেট্রা, ভার্বস এইসব হাবিজাবি যে ইউজ করি, সেরকম ম্যাথসে কিন্তু আমাদের 4টা অপারেটর আছে, তাই না? প্লাস, মাইনাস, ডিভিশন আর মাল্টিপ্লিকেশন, আমাদের অপারেটর আছে। আমরা এই অপারেটর গুলাকে ইউজ করে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা করাতে পারি। এগুলো হচ্ছে আমাদের ট্রান্সলেশনের টুল। তারপর আরো জিনিস আছে, যেরকম এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, তারপর এইগুলা এই সাইন গুলো আছে, ইকুয়াল সাইন, এগুলো সব হচ্ছে আমাদের সাইন্স, যেগুলো আমাদের ট্রান্সলেশনের সময় কাজে লাগবে। ওকে, আমরা ওয়ার্ডে ট্রান্সলেট করার সময় আমাদের যেরকম ভার্ব, প্রিপোজিশনস থাকে, এগুলা কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, এন্ড এছাড়াও তোমার কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যালফাবেটটা কি? আমি তো বুঝলাম যে ভার্ব, প্রিপোজিশন, পাংচুয়েশন বুঝতে পারলাম ম্যাথের ল্যাঙ্গুয়েজের, তাহলে আমাদের ভ্যারিয়েবল, আমাদের অ্যালফাবেট গুলা কি, অথবা শব্দগুলো, আমাদের ইয়েগুলা, লেটারের বাংলাতে কি, অক্ষরগুলা কি? আমরা যে ভ্যারিয়েবল ইউজ করি, এক্স ওয়াই জেড, এ বি সি ডি এটসেট্রা, এগুলা যে ইউজ করি, এগুলা ইউজ করে তো আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন দ্বারা করাই, তাই না? আমরা যখন অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়ছিলাম কি ছিল, x plus y is equals to 4, এগুলা কি অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, রাইট? সো অ্যালজেব্রিক এক্সপ্রেশনস যে ডেভেলপ করা, এগুলা কিন্তু অল আর পার্ট অফ ম্যাথমেটিক্স অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। ওকে, ম্যাথস কে তুমি ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করবা when solving word problems। যখন সলভ করতেছে, ম্যাথস কে ল্যাঙ্গুয়েজ হিসেবেই ট্রান্সলেট করতে হবে। এন্ড কোন ইংলিশ ওয়ার্ডটা কিভাবে আমরা ম্যাথসে ট্রান্সলেট করব, সেগুলা নিয়ে আমরা হচ্ছে এখন একটু ডিটেইলে যাব। ইয়েস, কোয়েশ্চেন লাইক you just joined, right? Yeah, question. জিজ্ঞেস করো। হ্যাঁ, হচ্ছে লাইক খান একাডেমিতে তো আপনার ফাউন্ডেশন, মিডিয়াম, অ্যাডভান্স 3টা ভাগ আছে। তো এসএটি রিয়াল টেস্ট লাইক কোশ্চেনটা আসে কোন পোর্শন থেকে বেশি, লাইক মিডিয়াম থেকে নাকি অ্যাডভান্স থেকে? মডিউল 1-এ তুমি মিডিয়াম থেকে বেশি পাবা, মডিউল 2-তে অ্যাডভান্স থেকে বেশি পাবা। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আচ্ছা। কারণ মডিউল 2-তে তুমি যদি ধরো ভালো পারছো, লেটস সে মডিউল 1-এ তোমার ভালো হইছে, তোমার ভুল কম হইছে, তাহলে মডিউল 2-তে দেখো সবগুলো অ্যাডভান্স থেকে আসছে। ওকে, আর যদি মডিউল 1 তোমার খারাপ হয়, ধরো মডিউল 1-এ তুমি 4টা 5টা 6টা 7টা ভুল করছো, তাহলে তোমার মডিউল 2-তেও মিডিয়াম থেকেই আসবে, অ্যাডভান্স থেকে খুব কম আসবে। বুঝতে পারছো? ইটস অ্যাডাপটিভ। তোমার মডিউল 1-এর রেজাল্ট কেমন হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে মডিউল 2 এর কোয়েশ্চেন আসবে। আচ্ছা ভাই, বুঝতে বুঝছি। সো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের মেইন কাজ কি হবে, ট্রান্সলেট ওয়ার্ডস ইনটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস। ওকে, এন্ড এগুলো ট্রান্সলেট কেমনে করতে হয় সেটার একটা টেবল আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিই। ওকে,
এই টেবিলটা অনুযায়ী সবসময় ট্রান্সলেট করার চেষ্টা করবা। তো আমি টেবিলটা লিখে দিই। তো আমার যদি যে কোনো ফ্রেজ থাকে, হ্যাঁ ইংলিশের ফ্রেজ, এগুলো হচ্ছে ফ্রেজ হচ্ছে ইংলিশ, এন্ড সেগুলো ম্যাথসে কেমনে ট্রান্সলেট করা যায়, সেগুলো আমরা দেখবো। ওকে, সো কোন কোন ম্যাথ কোন ওয়ার্ড প্রবলেমে আমাকে যদি বলে যে সাম অথবা ইনক্রিজড বাই, ওকে ইনক্রিজড বাই দেন হচ্ছে added to sorry added to then more than দেন হচ্ছে টোটাল অফ এই ওয়ার্ডস গুলো দেখলেই বুঝতে হবে এখানে একটা প্লাস সাইন বসবে। বুঝতে পারছো কিভাবে বসবে? আমি যদি বলি যে এ ইজ আ সাম অফ বি এন্ড সি, এটার মানে কি? এ ইজ ইকুয়ালস টু বি প্লাস সি। এ ইজ আ সাম মানে যোগফল। ওকে, আমি যদি বলি যে এ ইজ ইনক্রিজড বাই 4, এ ইজ ইনক্রিজড বাই 4, এটার মানে কি? এ প্লাস 4, একে 4 বাড়াইছি। সিমিলারলি এ আমি যদি বলি যে 4 ইজ অ্যাডেড টু এ প্লাস 4, এ ইজ like 5 more than 4, তার মানে কি হবে? a is 5 more than 4, that means a is equals to 5 more than 4. Okay, তারপর আমি যদি বলি a is a total of 5 and 4, again a will be equal to 5 plus 4. So this is how word problems work. প্রতিটা ফ্রেজ দেখবা, ফ্রেজ গুলো দেখলে you should automatically translate it into mathematical terms. Okay, তারপর আসে হচ্ছে আমাদের ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগফল। ওকে, ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগফল। আর ডিফারেন্স তারপর ডিক্রিজড বাই দেন হচ্ছে লেস দ্যান দেন উই হ্যাভ সাবট্রাক্টেড ফ্রম এগুলা দেখলেই বুঝতে হবে এখানে একটা মাইনাস বসবে। এন্ড এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে। ওকে, এখানে তোমাদের একটা কোয়েশ্চেন, চ্যাটে এটা কি বলছো? ইনিশিয়াল স্টার্টিং থাকলে ওয়াই ইন্টারসেপ্ট, বুঝি না এটা হোয়াট। এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের জন্য, যখন আমরা লিনিয়ার ওয়ার্ড ফর্মুলাটা বানাবো আর কি, লিনিয়ার ইকুয়েশনের জন্য ওইটা। ও, ওখানে আমি এখন আসি নাই। লাইক এটা এটা খালি একটা টাইপের কোয়েশ্চেনের জন্য রেলেভেন্ট, বুঝছো? ইটস ও নট আচ্ছা আচ্ছা, রেলেভেন্ট ফর বুঝছি। এভরিথিং। ইটস নট রেলেভেন্ট ফর এভরিথিং। তো এখানে ওইটাতে আমি আসবো পরে আসতে। যাই হোক, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডিফারেন্স আর ডিক্রিজ বাই লেস দ্যান এইসব কেসে যেটা হয় আমাদের মাইনাস বসাইতে হবে। এন্ড এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে তোমার তুমি যখন সাবট্রাক্টেড ফ্রম লিখবা অথবা ডিক্রিজ বাই লিখবা, এখানে ডিপেন্ডস যে দেখো আমি তোমাকে বুঝাই। বি মাইনাস সি ইজ নট ইকুয়াল টু সি মাইনাস বি। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। বি বি মাইনাস সি ইজ নট ইকুয়াল টু সি মাইনাস বি। কেন? কারণ আমার যদি 2 - 3 আর 3 - 2 দুইটা কিন্তু ইকুয়াল না। একটা মাইনাস আসবে আর একটা প্লাস আসবে, তো দুইটা কিন্তু ইকুয়াল না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড কার থেকে কাকে মাইনাস করতেছো। ওকে, যখন সেন্টেন্সটা এরকম থাকবে যে এ ইজ সাবট্রাক্টেড ফ্রম বি, তার মানে বি এর থেকে এ কে সাবট্রাক্ট করতেছো, তার মানে বি মাইনাস এ হবে। ওকে, আমি যদি বলতাম বি ইজ সাবট্রাক্টেড ফ্রম এ তার থেকে করতেছি, এ থেকে সাবট্রাক্ট করতেছি বি কে, তখন এ মাইনাস বি। তো এই জিনিসগুলো নিয়ে কনফিউশনে থাকা যাবে না, এগুলা অলওয়েজ মাথায় রাখবে এগুলা কিভাবে হচ্ছে। তারপর প্রোডাক্ট তারপর এত টাইমস অ্যাজ মাচ অ্যাজ এত টাইমস অ্যাজ মাচ অ্যাজ এত। ওকে, দুই সাইডে দুইটা জিনিস থাকবে। তারপর এগেইন এই জিনিস এগুলো থাকলে মাল্টিপ্লিকেশন। ওকে, এগুলো থাকলে মাল্টিপ্লিকেশন। তারপর ডিভাইডেড বাই, আমি জাস্ট লিখে যাই, তারপর আমি তোমাকে বুঝাই দিচ্ছি যদি কোনোগুলো ইম্পর্টেন্ট হয়। ডিভাইডেড বাই, তারপরে ফ্র্যাকশন অ্যাজ মাচ, এগুলো থাকলে ডিভাইড। এই ফ্র্যাকশন অ্যাজ মাচটার মানে হচ্ছে তোমাকে আমি যদি বলি যে এ ইজ 1/3 অ্যাজ মাচ অ্যাজ 3, হোয়াট ডাজ দিস মিন? তাইলে এ উইল বি ইকুয়াল টু 1/3 মাল্টিপ্লাইড বাই 3। বুঝতে পারছো? 1/3 মাল্টিপ্লাইড বাই 3 ডিভাইড করতেছি আর কি। ওকে, 3 এর 1/3 পার্ট। ওকে, 3 এর 1/3 পার্ট, এটা মাথায় রাখবা। তারপর ইকুয়াল টু, ইকুয়ালস অর ইকুইভ্যালেন্ট টু। ওকে, ইকুয়াল ইকুয়াল টু অথবা ইজ অর আর। তারপর যদি আমাকে ইকুইভ্যালেন্ট বলে, ইকুইভ্যালেন্ট, দিস মিনস ইকুয়াল সাইন। ওকে, দিস মিনস ইকুয়াল সাইন। তারপর মোর দ্যান ধরো সি। ওকে, মোর দ্যান সি একটা জাস্ট নাম্বার ধরে নাও। তারপর গ্রেটার দ্যান সি। তারপর হায়ার দ্যান, তখন ইট উইল বি গ্রেটার দ্যান সি। ওকে,
সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন দেখবা যে এ ইজ মোর দ্যান সি অর এ ইজ গ্রেটার দ্যান সি অর এ ইজ হায়ার দ্যান সি, তখন কিন্তু গ্রেটার দ্যান সাইন বসাইতে হবে। ওকে, দেখো এখানে আমাদের মোর দ্যান কিন্তু এখানেও ছিল, তাই না? বাট এখানে মোর দ্যান কিভাবে ছিল, আমি কি ফর্মে দেখাইছিলাম, বলছিলাম যে এ ইজ 4 মোর দ্যান, ওকে 4 মোর দ্যান বি, তখন কিন্তু a ইজ ইকুয়াল টু 4 প্লাস বি হচ্ছে। বাট এখানে কিন্তু আমি বলছি a ইজ, আমি যদি বলতাম a ইজ মোর দ্যান, জাস্ট আমি যদি খালি বলতাম a ইজ মোর দ্যান 4, তাহলে কিন্তু a উইল বি গ্রেটার দ্যান 4। বুঝতে পারছো? ডিফারেন্সটা বুঝতে হবে, ভেরি কনফিউজিং, ডিফারেন্সটা বুঝলে ইউ উইল বি ফাইন। তারপর আছে হচ্ছে আমাদের লেস দ্যান সি, লেস দ্যান সি, দেন লোয়ার দ্যান সি, লোয়ার দ্যান সি, এগেইন সেম প্রিন্সিপাল, খালি এখানে লেস দ্যান সাইনটা বসবে। ওকে, তারপর আসে আমাদের ইন্টারেস্টিং জিনিসগুলো, সেটা হচ্ছে অ্যাট লিস্ট সি, অ্যাট লিস্ট সি অর নো লেস দ্যান সি, নো লেস দ্যান সি, অ্যাট লিস্ট সি অথবা নো লেস দ্যান সি। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি যখন তোমাকে বলতেছি আমার বেতন অ্যাটলিস্ট 10,000 টাকা হওয়া লাগবে, ধরো আমি এক জায়গায় চাকরি করতে গেছি, লেটস সে আই এম জাস্ট ওয়েন্ট সামওয়্যার এন্ড লাইক আমি চাকরি করতে গেছি, আর আমাকে বললো যে হোয়াটস ইওর স্যালারি এক্সপেকটেশনস, আমি বললাম যে আমার স্যালারি এক্সপেকটেশনস হচ্ছে মানে মিনিমাম 50,000 টাকা, মানে অ্যাটলিস্ট 50,000 টাকা হইতেই হবে। এটার মানে কি, আমাকে যদি ওরা 50,000 এর বেশি দেয়, লাইক আমার চেয়ে খুশি তো কেউ নাই, বাট ওরা যদি আমাকে 50,000 কম দেয় তাহলে আমি এখানে চাকরি করবো না, তাই না? মানে মিনিমাম মানে কমসে কম 50,000 দিতেই হবে, এর চেয়ে বেশি হলে প্যারা নাই, বাট 50,000 শুড বি দা মিনিমাম। তাহলে দেখো তখন আমরা কি বসাবো, গ্রেটার দেন অর ইকুয়াল টু সি। ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে সি এর সমান হইতে পারবে আর সি এর চেয়ে বড় হইতে পারবে, সি এর চেয়ে ছোট হইতে পারবে না, অ্যাটলিস্ট বুঝাইলে এটাই লিখবো। ওকে, আবার যদি আমাকে বলে যে অ্যাট মোস্ট, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাট মোস্ট সি, অ্যাট মোস্ট সি অর নো মোর দ্যান সি, নো মোর দ্যান সি। এগেইন আমাকে যদি বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চাকরি করতে আসছো, হোয়াটস ইওর এক্সপেক্টেড ওয়ার্কিং আওয়ার্স, হ্যাঁ ওয়ার্কিং আওয়ার্স, যে কতক্ষণ আমি কাজ করবো, আমি বললাম যে at most 20 ঘন্টা per week, at most 20 ঘন্টা per week. What does this mean? It means 20 ঘন্টা ম্যাক্সিমাম আমি কাজ করতে পারি, এর চেয়ে কম হইলে নাইস, বাট এর চেয়ে বেশি হইলে আমি কাজ করবো না, তাই না? এর চেয়ে বেশি হইলে আমি কাজ করবো না, তখন আমাদের কি লিখতে হবে, at most c, ওকে, or less than equal to c। বুঝতে পারছো যে এর চেয়ে কম হইলে ভেরি গুড, বাট c is my maximum amount, এর চেয়ে বেশি কাজ করবো না। a is as much as 1/3 times of 3। ও এটার মানে হচ্ছে ধরো আমি যখন বলতেছি যে সামথিং ইজ এত, লাইক সামথিং ইজ কোন ফ্র্যাকশন টাইম সামথিং, ওকে কোন ফ্র্যাকশন টাইম সামথিং, তখন কিন্তু আসলে ইটস টেকনিক্যালি মাল্টিপ্লিকেশন, হ্যাঁ টেকনিক্যালি মাল্টিপ্লিকেশন, বাট সামথিং কোন ফ্র্যাকশন টাইম সামথিং হইলে আমরা ডিভাইড খালি লিখছি আর কি, বাট ইটস টেকনিক্যালি মাল্টিপ্লিকেশন। কারণ আমি যখন বলি 1/3 টাইমস এক্স, দিস অ্যাকচুয়ালি মিনস এই যে টাইমস এর জন্য সবসময় মাল্টিপ্লিকেশন বসবে 1/3 মাল্টিপ্লাইড বাই এক্স। ওকে, তো এই জিনিসটার জন্য আর কি। আর ফ্র্যাকশন যখন বুঝাবে, খালি ফ্র্যাকশন যখন লেখা থাকবে, যে আমি যদি দাঁড়াও বলে ইয়া এরকম হইতে পারে, আমি যখন বলবো এ ইজ 1/2 as much as 3, তার মানে কি, তার মানে a is equal to 3 into 1/2। বুঝতে পারছো? তোমার 1/2 মানে ফ্র্যাকশন একটা, 1/3 মানে 1/3, 2/3 মানে 2/3, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আর কি। তারপর আর কি কিছু আছে, নট রিয়েলি, এগুলোই। ওকে, দিজ আর হাউ আমরা হচ্ছে একটা ইংলিশ ফ্রেজকে ম্যাথের টার্মসে এক্সপ্রেস করতে পারবো। ওকে, এতটুকু পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? অলরাইট, আই থিংক নাই। হ্যাঁ, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম কিভাবে ডিল করতে হয়, এটার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখবো। ওকে, আমি জাস্ট একটা দিয়ে তোমাদের আগে দেখাবো, তারপরে হচ্ছে পরেরগুলো তোমরা করো, প্যারা নেই। একটা ইজি দেখাই, লেটস সে দিস ওয়ান। ওকে, লেটস সে দিস ওয়ান, আমরা হচ্ছে এই নাম্বার 5টা সলভ করি একসাথে। ওকে, নাম্বার 5টা সলভ করবো একসাথে। সো আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি আগে পুরো জিনিসটা পড়বা, হ্যাঁ পুরো জিনিসটা পড়বা, প্রত্যেকটা লাইন পড়বা, একটা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা লাইন পড়বা, এন্ড ইয়োর ফার্স্ট জব উইল বি প্রতিটা লাইন পড়ে ইনফরমেশন গুলোকে সাইডে লিখে রাখা। ওকে, আমি যেরকম ভাবে বলছি জাস্ট রাইট ইট ডাউন ইফ ইউ ক্যান। ওকে, ফার্স্ট কাজ হবে তুমি প্রতিটা লাইন পড়বা, এন্ড প্রতিটা লাইনের যে ম্যাথমেটিক্যাল ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো তুমি সাইডে নিজে বুঝার মতো করে লিখে ফেলবো। ওকে, একটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। আমাকে বলছে কার্গো হেলিকপ্টার ডেলিভার্স অনলি 100 পাউন্ড প্যাকেজ এন্ড 120 পাউন্ড প্যাকেজেস, তার মানে 100 পাউন্ড প্যাকেজ বিক্রি করে, 100 পাউন্ড প্যাকেজ ডেলিভার করে, আর 120 পাউন্ড। এই যে আমি এক্সাম হলে ঠিক এভাবেই লিখে রাখতাম, 100 আর 120 খালি সাইডে লিখে রাখতাম। কেন লিখি আসলে? সো দ্যাট আমার বারবার এই কোয়েশ্চেনে ব্যাক না যাওয়া লাগে। ওকে, ইট উইল সেভ ইউ লাইক
10-15 সেকেন্ডস পার কোয়েশ্চেন। এখন 10-15 সেকেন্ডস আমার কাছে কম মনে হতে পারে, বাট যখন তুমি when you add it up over like 10 or 12 questions, তখন দেখো যে তোমার প্রায় 3-4-5 মিনিট হচ্ছে সেভ আপ হয়ে যেতেছে। ওকে, কনসিডারিং তুমি টাইম পাবাই হচ্ছে 35 মিনিট, 5 মিনিট সেভিং 5 মিনিটস ইজ আ হিউজ টাইম। ওকে, যাই হোক, আমি প্রথম লাইন পড়েই আমি লিখে রাখলাম যে 100 পাউন্ডের আছে, 120 পাউন্ডের আছে। পাউন্ড কষ্ট করে লেখা লাগবে না, কারণ তুমি পড়ছোই তো, তুমি তো জানোই 100 মানে পাউন্ড, সো ইটস নট নেসেসারি টু রাইট ইট ডাউন। তারপর বলছে ফর ইচ ডেলিভারি ট্রিপ দ্য হেলিকপ্টার মাস্ট ক্যারি অ্যাটলিস্ট 10 প্যাকেজেস। অ্যাটলিস্ট মানে কি, কমসে কম 10টা প্যাকেজ ক্যারি করতেই হবে, এর চেয়ে বেশি হলে সমস্যা নাই। আমি লিখতে পারি অ্যাটলিস্ট 10 প্যাকেজেস, তাই না? অ্যাটলিস্ট মানে কি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। এই যে অ্যাটলিস্ট আমরা শিখে আসছি, দেখছো? অ্যাটলিস্ট এই জন্য আমি বলছি দিস ইজ হোয়াট আই মিন বাই ট্রান্সলেটিং। দেখছো ট্রান্সলেট কিভাবে করতেছি? প্রতিটা লাইন পড়তেছি, যেখানে আমি টার্ম দেখতেছি, ফ্যামিলিয়ার টার্ম দেখতেছি, সেটাকে কিন্তু আমি ম্যাথসে ট্রান্সলেট করে নিয়ে আসতেছি। অ্যাটলিস্ট 10 প্যাকেজ মানে আমার টোটাল প্যাকেজের সংখ্যা হ্যাজ টু বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 প্যাকেজেস, ফাইন। and the total weight of the packages can be at most 1100 pound। তার মানে টোটাল ওয়েট কত হইতে পারে? at most 1100 পাউন্ড, তাই না? তো at most মানে কি, যে খুব বেশি হইলে 1100 পাউন্ড হইতে পারে, বাট এর চেয়ে কম হইলে নাইস, এর চেয়ে কম হলে ভালো। তার মানে ইট উড লুক সামথিং লাইক দিস। ওকে, এটা এখানে আমি কি বসাইছি? পাউন্ড। এখানে আমি পাউন্ড বসাইছি, আর এখানে কি বসাইছি? নাম্বার অফ ব্যাগস। ওকে, নাম্বার অফ ব্যাগস, ফাইন। তারপর আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 120 পাউন্ড প্যাকেজেস, ম্যাক্সিমাম নাম্বার অফ 120 পাউন্ড প্যাকেজেস দ্যাট দ্য হেলিকপ্টার ক্যান ক্যারি পার ট্রিপ। আমি তোমাদেরকে বুঝাই পারতেছি দেখে হয়তো বা অথবা মনে হতে পারে যে অনেক টাইম লাগতেছে, বাট যখন আমরা অ্যাকচুয়ালি করতে যাব তখন দেখবা যে এত টাইম লাগতেছে না। ওকে, যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তারপর আমাকে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 120 পাউন্ড প্যাকেজেস দ্যাট দ্য হেলিকপ্টার ক্যান ক্যারি পার ট্রিপ। এখানে দেখো আমার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে আননোন গুলাকে আইডেন্টিফাই করা। ওকে, আননোন কে কে আছে, আমার 120 পাউন্ডের কয়টা প্যাকেজ থাকবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা ইকুয়েশন ডেভেলপ করতে হলে আমরা হচ্ছে এখন ভ্যারিয়েবল ধরে নিব দুইটা। ওকে, ধরো 100 পাউন্ডের আমার এক্সট্রা প্যাকেজ আছে, 120 পাউন্ডের আমার ওয়াইটা প্যাকেজ আছে। বুঝতে পারছো? এক্সট্রা কি নাম্বার অফ প্যাকেজ, আর ওয়াইটা কি নাম্বার অফ প্যাকেজ। আমি এখানে নাম্বারটা যে লিখছি ইটস ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ when you develop একটা ভ্যারিয়েবল, হ্যাঁ, when you develop একটা ভ্যারিয়েবল, you have to be very clear যে ভ্যারিয়েবলটা আসলে কি ধরছো তুমি। ওকে, ভ্যারিয়েবল থেকে তুমি নাম্বার অফ প্যাকেজ ধরছো, ভ্যারিয়েবল থেকে তুমি ওজন ধরছো, কি ধরছো তুমি আসলে ভ্যারিয়েবল থেকে, সেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এক্স হচ্ছে নাম্বার অফ 100 পাউন্ড প্যাকেজেস, আর ওয়াই হচ্ছে নাম্বার অফ 120 পাউন্ড প্যাকেজেস টোটাল। এখন আমি হচ্ছে ইকুয়েশন ডেভেলপ করবো আমার। ওকে, ইকুয়েশন ডেভেলপ করে আমি ওয়াই এর ভ্যালু বের করবো, কারণ 120 পাউন্ড প্যাকেজ বের করতে বলছে। ফাইন, আমরা ভ্যারিয়েবল ডেভেলপ করি। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমার টোটাল এক্সটা 100 পাউন্ড আছে, টোটাল ওয়াইটা 120 পাউন্ড আছে, তাহলে আমার টোটাল নাম্বার অফ ব্যাগস উইল বি এখানে না? দেখো তো, টোটাল নাম্বার অফ ব্যাগস না? এখানে খেয়াল করবো, আমার ডান সাইডে আর বাম সাইডের ইউনিট সেম হইতে হবে সবসময়। যখনই কোনো ইকুয়েশন ডেভেলপ করবা, ডান সাইড আর বাম সাইডের ইউনিট সেম হইতে হবে। আমার ডান সাইডে নাম্বার অফ ব্যাগস আছে, বাম সাইডেও আমার নাম্বার অফ ব্যাগসই থাকতে হবে। এক্স হচ্ছে নাম্বার অফ ব্যাগস, ওয়াই হচ্ছে নাম্বার অফ ব্যাগস, তো এই দুইটাকে অ্যাড করলে আমি পাবো টোটাল নাম্বার অফ ব্যাগস যেটা হেলিকপ্টার ক্যারি করতেছে। ওকে, 100 আর 120 পাউন্ড মিলায়। তো আমার এটা হচ্ছে একটা একটা ইকুয়েশন আর একটা ইনইকুয়ালিটি। ওকে, তারপরেরটা আমি কি করব? আমার দেখো একটার ওজন 100 পাউন্ড, এক্সটার ওজন কত হবে? 100 মাল্টিপ্লাইড বাই এক্স না? একটা ব্যাগের ওজন 100 পাউন্ড। ওকে, তাহলে এক্সটার ওজন কত হবে? 100 ইন্টু এক্স, আমি 100 ইন্টু এক্স প্লাস 120 ওয়াই। ওকে, দিস উইল বি লেস দ্যান অর ইকুয়াল টু 1100। কারণ দেখো আমার দুই সাইডে কিন্তু পাউন্ড দিছি, আমি দুই সাইডে কিন্তু আমি ওজন রাখছি। ডান সাইডেও আমার ওজনটা আছে, টোটাল ওজন, বাম সাইডেও আমার এক্স এক্স অ্যামাউন্ট অফ 100 পাউন্ডের ব্যাগে কত ওজন হবে, এন্ড ওয়াই অ্যামাউন্ট অফ 120 পাউন্ডের ব্যাগে কত ওজন হবে, দুইটা মিলে আমার টোটাল হেলিকপ্টারের ওজন। বুঝতে পারছো? সেটা উইল বি লেস দ্যান অর ইকুয়াল টু 1100। সো এখন এই দুইটাকে যদি খালি সলভ করো তাহলে ইউল ফাইন্ড ইউর আনসার। এখন সলভ করার জন্য we will use Desmos. ওকে, সলভ করার জন্য we will use Desmos. give me 1 minute, আমি ডেসমোসে কেমনে সলভ করতে হয় সেটা দেখাই দিই। সো আমাদের ইনইকুয়ালিটি গুলো কি কি আসছে? দুইটা ইনইকুয়ালিটি আসছে, তাই না? একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আমরা এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 হইতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 10। দেখছো আমরা একটা ইনইকুয়ালিটি পেয়ে গেছি। বুঝতে পারছো? তারপরেরটা হবে কি? তারপরটা হবে 100 এক্স প্লাস 120 ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1100। দেখতে পাচ্ছ? সো দেখো এখানে আমাদের যেই ওভারল্যাপিং এরিয়াটাই কিন্তু আমাদের সলিউশন, তাই না? এই যে দেখো এখানে, এই যে দেখতে পাচ্ছ যেখানে লাল আর নীলটা হচ্ছে ওভারল্যাপ করতেছে, সেটাই কিন্তু আমাদের সলিউশন।
এন্ড এই যে এই পয়েন্টটা 5,5 এটা কিন্তু আমাদের ইয়ার মধ্যেই আছে, সলিউশন সেটের মধ্যে আছে, কারণ দুইটাতেই হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু। যেহেতু ইকুয়াল সাইনটা আছে তার মানে আমাদের লাইনের পয়েন্ট গুলো ইজ ইনক্লুডেড ইন দ্য সলিউশন। আমাকে বের করতে বলছে কি দেখো তো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 120 পাউন্ড প্যাকেজেস। এখন 120 পাউন্ড প্যাকেজ গুলোকে কি আমি ওয়াই ধরছিলাম না, তাহলে আমার 120 পাউন্ড প্যাকেজ গুলো কি ওয়াই অ্যাক্সিসে থাকবে, রাইট? ওয়াই অ্যাক্সিসে থাকবে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই পয়েন্টটা, এই পয়েন্টটার পরে আমার সলিউশন সেটটা কি এই পয়েন্টটার নিচের দিকে না? দেখো তো, এই পয়েন্টটার নিচের দিকে না? তাইলে তুমি যদি এই পয়েন্টটার নিচে যত যত নিচের দিকে যাবা, আমার ওয়াই এর ভ্যালুটা কি কমতে থাকবে না? দেখো তো, ভালো করে খেয়াল করো। এই 5,5 এর নিচের সলিউশন সেটটা আমাদের সলিউশন এরিয়াটা, এই সলিউশন এরিয়াতে তুমি যে কোনো পয়েন্ট নাও, এই যে কোনো পয়েন্ট নাও, এই সবগুলো পয়েন্টে দেখো তোমার কিন্তু ওয়াই এর ভ্যালু 5 এর চেয়ে কম, তাই না? 5 এর চেয়ে কম। 5 এর চেয়ে উপরে আমরা যদি চলে যাই, 5 এর চেয়ে উপরে গেলে কিন্তু এটার সলিউশন সেটের মধ্যে থাকে না, 5 এর চেয়ে নিচে গেলে সলিউশন সেটের মধ্যে থাকতেছে। বুঝতে পারছো? তাইলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? ওয়াই এর ম্যাক্সিমাম কত ভ্যালু হইতে পারে? 5। বুঝতে পারছো? ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে 5। এটা কি বুঝতে পারছো সবাই? আমরা ইনইকুয়ালিটির সলিউশন কিভাবে বের করি? ডাজ ইট মেক সেন্স? ডেসমোস ইউজ করে কেমনে বের করতে হয়? অলরাইট, আই গেস সবাই বুঝতে পারছো। এন্ড দিস ইজ হাউ ইউ সলভ একটা ওয়ার্ড প্রবলেম। হ্যাঁ, ওয়ার্ড প্রবলেম সলভ করার জন্য পুরোটা একবার রিক্যাপ করি। ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে তুমি সবগুলো ইনফরমেশন পড়বা, ইনফরমেশন গুলো সাইডে লিখে রাখবা। সেকেন্ড কাজ হবে আননোন গুলাকে ভ্যারিয়েবল ধরে নিবা। ওকে, সামটাইমস ভ্যারিয়েবল তোমার কাছে দেওয়া থাকবে, যেরকম এই কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনে দেখো তোমাকে ভ্যারিয়েবল দিয়ে দিছে, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। তো যদি ভ্যারিয়েবল দেওয়া থাকে এক্স অথবা ওয়াই এবিসি যেটাই দেওয়া আছে, তো তুমি যেগুলো দেওয়া আছে কোয়েশ্চেনে ওই ভ্যারিয়েবল ধরেই করবা। আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি নিজের মতো করে ভ্যারিয়েবল ধরে নিতে পারো। বাট একটা জিনিস মাথায় রাখবা, যে ভ্যারিয়েবল যতগুলো হবে তোমার ইকুয়েশন কিন্তু ততগুলোই হইতে হবে। তোমার ইকুয়েশন আছে একটা, কিন্তু তুমি ভ্যারিয়েবল ধরছো দুইটা, তাইলে কিন্তু হবে না। কারণ ইকুয়েশন যদি দুইটা থাকে, সরি ভ্যারিয়েবল যদি দুইটা থাকে, দুইটি ইকুয়েশন না হলে তুমি সলভই করতে পারবে না কখনো। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই তোমার ভ্যারিয়েবলের নাম্বার এন্ড ইকুয়েশনের নাম্বার শুড ম্যাচ। এন্ড এখানে মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে, ধরো দুইটা আননোন দেখে সে দুইটা এক্স আর ওয়াই ধরে নেয়। বাট অলওয়েজ রিমেম্বার যে দেয়ার মাইট বি সাম কানেকশন বিটুইন দ্য টু আননোনস। আমি ধরো বললাম যে একটা রেক্ট্যাঙ্গেলের লেংথ ইজ 5 টাইমস অ্যাজ মাচ অ্যাজ ডাব্লিউ। ওকে, 5 টাইমস অ্যাজ মাচ অ্যাজ উইডথ। ওকে, একটা রেক্ট্যাঙ্গেলের। তো এখন তুমি যদি লেংথ কে এক্স আর উইডথ কে ওয়াই ধরো তাইলে কিন্তু হবে না। কারণ কি, আমার লেংথের ভ্যালুটা তো বলাই আছে 5 টাইমস অ্যাজ মাচ অ্যাজ ডাব্লিউ, তাই না? সো ডাব্লিউ কে তুমি যদি এক্স ধরো তাহলে এল উইল বি 5x। দেখছো, আমি একটা ভ্যারিয়েবল দিয়ে কিন্তু পুরো ইকুয়েশনটা ডেভেলপ করতে পারবো। বুঝতে পারছো? তো সবসময় চোখ বন্ধ করে দুইটা ভ্যারিয়েবল ধরে নিবা না, একটু খেয়াল করবা যে আমাদের কোনো ভ্যারিয়েবলের মধ্যে কি কানেকশন আছে নাকি। অলরাইট, এতটুকু পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক সবার জন্য ক্লিয়ার হয়েছে। আমরা হচ্ছে এখন প্রবলেম সলভিং এ চলে যাবো। আমাদের জন্য আহ এই জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার। এখন আমি হচ্ছে এক একটা কোয়েশ্চেন ধরবো, যে সলভ করে দিব কয়েকটা প্রথম দিকের গুলা, তারপর আমি তোমাদেরকে কয়েকটা সলভ করতে দিব। ওকে, সো এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে আমাকে কি বলছে? ইন দ্য ইকুয়েশন শোন বি ইজ আ কনস্ট্যান্ট, বি ইজ আ কনস্ট্যান্ট ফর হোয়াট ভ্যালু অফ বি ডাজ দ্য ইকুয়েশন হ্যাভ নো সলিউশন। ওকে, নো সলিউশন। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার যখন দুইটা ইকুয়েশন থাকবে, এটা একটু লিখে রাখো, যখন দুইটা ইকুয়েশন থাকবে এন্ড ওই দুইটা ইকুয়েশন থাকার পরে তোমাকে যদি নো সলিউশন, ইনফাইনাইট সলিউশন এরকম কিছু বলে দেয়, তাহলে ইউ উইল অলওয়েজ হ্যাভ টু ইউজ এই ফর্মুলাটা, a1/a2, b1/b2, c1/c2। ওকে, আমরা যে ফর্মুলাটা শিখছিলাম, একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে নট ইকুয়াল, এরকম যে দুইটা ফর্মুলা শিখছিলাম, এই ফর্মুলাটা তুমি অনলি কখন ইউজ করবা? যখন একটা সিস্টেম অফ ইকুয়েশনস থাকবে। এখানে কিন্তু সিস্টেম অফ ইকুয়েশন নাই, এখানে কিন্তু খালি একটি ইকুয়েশন আছে। এটা আমরা কেমনে সলভ করবো? এটা সলভ করার জন্য আমাদের বি এর এমন একটা ভ্যালু বের করা লাগবে যেটার কারণে বাম সাইড আর ডান সাইডের ভ্যালুটা লাইক আনইকুয়াল হয়ে যায়। বুঝতে পারছো? সেটা আমরা করব। কেমনে করব? প্রথম কাজ কি হবে? এই এক্স গুলোকে এক সাইডে আইসোলেট করা। সো bx প্লাস 5x প্লাস 5x উইল বি ইকুয়াল টু 2/3 মাইনাস 1/3। ওকে, তারপর x b প্লাস 5, সরি, x b plus 5 is equals to 1, কত এখানে আসছে 1/3। ওকে, 1/3। বুঝতে পারছো? তাইলে এখন আমাদের x এর ভ্যালুটা কি আসবে? x এর ভ্যালু is equals to 1/3 into b plus 5। ওকে, সো x এর ভ্যালু আসে এটা। আমার কি ঠিক আছে না? 2/3, ঠিক আছে, 1/3। সো এখানে দেখো আমার এখন x এর ভ্যালু আসছে 3 into b plus 5। ওকে, সো তোমাকে জিজ্ঞেস করছে বি এর কোন ভ্যালুর জন্য আমার এই ইকুয়েশনটার কোনো সলিউশন থাকবে না। এই ইকুয়েশনটাতে
আমার যদি এই ডিনোমিনেটরটা, এটা তো ডিনোমিনেটর তাই না, ফ্র্যাকশনের ডিনোমিনেটর, এটা যদি 0 হয়ে যায় তাইলে কি আমার এক্স এর ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যাবে না? এক্স এর ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যাবে না? তখন 1/0 চলে আসবে, 1/0 কিন্তু আনডিফাইন্ড, রাইট? তোমাদের আনডিফাইন্ড হয়ে যাবে। তো আমরা যদি বি এর এমন একটা ভ্যালু বের করতে পারি যেটার কারণে এই ডিনোমিনেটরটা ইজ আনডিফাইন্ড, তাইলে কিন্তু আমি বলতে পারবো যে ওই ভ্যালুর কারণে কোনো সলিউশন নাই এই ইকুয়েশনের, তাই না? কারণ আনডিফাইন্ড তো কোনো সলিউশন হয় না। তাহলে এখানে দেখো বি এর ভ্যালু যদি -5 হইতো তাইলে কি এই পুরা পার্টটুকু 0 হয়ে যেত না? এন্ড 0 কে 3 এর সাথে মাল্টিপ্লাই করলে কি আলটিমেটলি একটা 0 পাইতাম। তাহলে বি এর ভ্যালু কি হইলে তোমার কোনো সলিউশন থাকবে না? -5 হইলে। বুঝতে পারছো এটা সবাই? দিস ইজ হাউ ইউ সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। যখন তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এক সেকেন্ড সরি, যখন তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওকে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে এন্ড তারপরে তোমাকে বলবে যে নাম্বার অফ সলিউশনস বের করো, একটা বা দুইটা তিনটা হোয়াটএভার, একটা, বা তোমাকে বলে দিবে যে এখানে কোনো সলিউশন থাকবে না কখন, বুঝছো? তোমাকে কখনো বলবে না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন কখন থাকবে, কারণ দ্যাট ইজ নট পসিবল। ওকে, একটা সলিউশন থাকলে, সরি, একটা ইকুয়েশন থাকলে ইট উইল ইদার হ্যাভ নো সলিউশন অর ওয়ান সলিউশন, নো আদার ওয়ে। ওকে, একটা বা কোনো সলিউশন থাকবে না। তো একটা সলিউশন থাকলে তো বুঝলামই কেমনে করতে হবে, যে সলভ করলেই হবে। আর যদি নো সলিউশন থাকে তখন আমরা এই মেথড ফলো করবো, আনডিফাইন্ড বের করার চেষ্টা করবো আর কি। তারপরেরটা, তারপরেরটা একটু করার চেষ্টা করো, বুঝতে পারছো? ইট ইজ ভেরি, ও এটার জন্য তোমাদের একটা জিনিস বোঝা লাগবে, এটার জন্য তোমাদের একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে, দাঁড়াও, এখানে আমার কোয়েশ্চেনটাতে কি বলা আছে? কোয়েশ্চেনটাতে বলা আছে যে, সরি এক মিনিট, এক মিনিট দাও, হ্যাঁ। তো আমি যেটা বলতেছিলাম, এখানে বলা আছে যে সাশা হ্যাজ $2.65 ইন চেঞ্জ ইন হার পকেট। ওকে, তার মানে সাশার পকেটে $2.65 আছে। দ্য $2.65 ইজ মেড আপ অফ 1/4 প্লাস অ্যান ইকুয়াল নাম্বার অফ নিকেলস অ্যান্ড ডাইমস। হাউ মেনি নিকেলস ডাজ সাশা হ্যাভ ইন হার পকেট? এইখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে নিকেল কি, ডাইম কি, তাই না? নিকেল কি, ডাইম কি, এটসেট্রা এটসেট্রা, এগুলো কি? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। তো এটার কনভার্সন জিনিসটা, কনভার্সন টেবিলটা আমি একটু লিখে দেই। $1, $1 is equals to 100 cents. ওকে, 100 cents, সেন্সের হচ্ছে ইউনিট এরকম, লাইক সিম্বল যেরকম সি এরকম। ওকে, তারপর আমার একটা নিকেল, একটা নিকেল, একটা নিকেল ইজ ইকুয়ালস টু 5 সেন্টস। বুঝতে পারছো? একটা নিকেল ইজ ইকুয়ালস টু 5 সেন্টস। একটা ডাইম, একটা ডাইম, ওয়ান নিকেল, ওয়ান ডাইম ইজ ইকুয়ালস টু 10 সেন্টস। ওকে, একটা কোয়ার্টার, একটা কোয়ার্টার ইজ ইকুয়ালস টু 25 সেন্টস। মাথা রাখবে এই জিনিসটা, এই কনভার্সন টেবিলটা একটু মুখস্থ রাখবা, কারণ তোমার দেখো এসআইটি যেহেতু এট দ্য এন্ড অফ দ্য একটা আমেরিকান টেস্ট, তাই না? আমেরিকান টেস্ট, সো দে উইল এক্সপেক্ট ইউ টু নো এটা, হ্যাঁ না, দে উইল নট গিভ ইউ দ্য এন্টায়ার থিং, দে উইল নট গিভ ইউ দ্য এন্টায়ার থিং এক্সামের মধ্যে, এটা তোমার জানা লাগবে, বুঝতে পারছো? তোমাকে বলে দিবে না। সো এই কারণ ওরা এক্সপেক্ট করে যে তুমি এতটুকু জানবা, কারণ দিস ইজ ভেরি বেসিক স্টাফ, তাই না? আমেরিকান এক্সামে তুমি যদি আমেরিকার টাকার কনভার্সন না জানো তাহলে তো সমস্যা। সেই জিনিস একটু মুখস্থ রাখলেই হবে। যাই হোক, এখানে আসি, আবার ব্যাক করি। সো ওর কাছে $2.65 আছে। সো শি হ্যাজ আ টোটাল অফ $2.65. ওকে, ফাইন। দ্য $2.65 ইজ মেড অফ 1/4, একটা কোয়ার্টার আছে, তার মানে ওর কাছে 25 সেন্ট আছে। প্রথমত 25 সেন্ট আছে। তারপর an equal number of nickels and dimes, তার মানে নিকেল যদি এক্স নাম্বারে থাকে, ডাইমস ওর এক্সট্রাই আছে। ওকে, এক নিকেলে 5 সেন্ট, তাহলে এক্স নিকেলে কয় সেন্ট হবে? 5x সেন্ট হবে, তাই না? সিমিলারলি এক ডাইমে 10 সেন্ট, এক্স ডাইমসে কত সেন্ট হবে? 10x, তাই না? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমার বাম সাইডে সবগুলো কিন্তু সেন্টে আছে, তাই না? বাম সাইডে সবগুলো সেন্টে আছে, তার মানে আমার ডান সাইডেরটাকেও সেন্টে নিতে হবে, কারণ ইউনিট সেম হইতে হবে। $1 আমরা জানি 100 সেন্ট, তাহলে 2.65 এ 265 সেন্টস। ওকে, তাহলে এখন জাস্ট ইকুয়েশন সলভ করবো। 25 প্লাস 5x প্লাস 10x ইজ ইকুয়ালস টু 265, তাইলে 15x ইজ ইকুয়ালস টু 240, 240, yeah, 240, x will be equal to 240/15। এটা করো, যেটা আসে সেটাই, বুঝতে পারছো? 240 divided by 15 করে দেখো কত আসে। should be 16, yeah, should be 16। ওকে, সো আমাদের দেখো হাউ মেনি নিকেলস ডাজ সাশা হ্যাভ, তার মানে এক্স এর ভ্যালু বের করতে বলছে, এক্স এর ভ্যালু পেয়েছে 16, সো আমাদের অ্যান্সার হবে 16। এটা কি ক্লিয়ার হয়েছে সবার জন্য? কিভাবে করলাম আমরা এটা?
আমরা আগে কনভার্সন টেবিলটা নিলাম, কনভার্সন টেবিলটা থেকে আমরা ইকুয়েশন খালি ডেভেলপ করছি। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়ার ওয়ান। বুঝছো, আমরা খালি ইকুয়েশন ডেভেলপ করছি। ইকুয়েশন ডেভেলপ করার জন্য আমার যে ইনফরমেশন দেওয়া আছে, দেখো আমি প্রতিটা লাইন পড়ছি এন্ড ইকুয়েশন ডেভেলপ করে ফেলছি। কিন্তু এমন না যে আমি পুরোটা আগে পড়ে গেছি তারপর আমি ইকুয়েশনটা বানাইছি। প্রতিটা লাইন পড়ছি, একটা কোয়ার্টার ইকুয়াল নাম্বার অফ নিকেলস, এক্স নাম্বার অফ নিকেল থাকলে তাহলে আমার এক নিকেলে আছে 5 সেন্ট, তাহলে এক্স নাম্বার অফ নিকেলস থাকবে 5x, তারপর 10x, দিস উইল বি ইকুয়াল টু 265। ওকে, কারণ আমার ডান সাইড আর বাম সাইডের ইউনিট সেম হতে হবে। এটা আই থিঙ্ক সবার জন্য ক্লিয়ার হয়েছে। এরপর আমরা নিচেরটাতে চলে যাবো, পরেরটাতে। ওকে, এখানে সবগুলো যতগুলো কোয়েশ্চেনের টাইপ আছে সবগুলো এখানে মোটামুটি দেওয়া আছে, পরে যে আমি আরো দেখাবো, সো জাস্ট একটু বেয়ার উইথ মি। তারপরে কোয়েশ্চেন বলছে দ্য প্রপার্টি ট্যাক্সেস ইন আ টাউন ডিক্রিজেস অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম লোকাল এলিমেন্টারি স্কুল ইনক্রিজেস। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে আমাকে কি বলছে, আমার ডিস্টেন্স যত বাড়বে, এলিমেন্টারি স্কুল থেকে ডিস্টেন্স যত বাড়বে ট্যাক্স কমে, তাই না? সো আমার যদি ডিস্টেন্সটা ডি হয়, ধরে নিলাম আমি ডি, হ্যাঁ, ডিস্টেন্স বাড়লে ট্যাক্স কমে, তাই না? ট্যাক্স ডিক্রিজেস, হ্যাঁ, ডিস্টেন্স বাড়লে ট্যাক্স কমে। ওকে, দ্য গ্রেটেস্ট প্রপার্টি ট্যাক্স আর 4.5%। ওকে, সো আমাদের হাইয়েস্ট ট্যাক্স কত? 4.5%। অ্যান্ড 4.5% থেকে এটা নিচের দিকে যেতে থাকবে, তাই না? কারণ গ্রেটেস্ট এটা, পরের থেকে তো নিচের দিকে যেতে থাকবে। And for every 10 miles, property tax decrease by 0.5%. Okay, so প্রতি 10 মাইলে আমাদের কত পার্সেন্ট করে কমতেছে ট্যাক্স? 0.5 করে কমতেছে। ফাইন। If our houses property tax are 3%, what is the distance from house? Okay, so আমি ডিস্টেন্সটাকে x ধরে নেই, এটা যেহেতু আমাদের আননোন, এটাকে আমি x ধরে নেই। ওকে, তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, ওদের ফাইনাল অ্যামাউন্ট কত? 3%, তাই না? ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে 3%। সো 3% হওয়ার জন্য আমাদের ডিস্টেন্স কতটুকু হওয়া লাগবে সেটা বের করতে বলছে। তুমি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, আমার যদি 10 মাইল হয় আমাদের ডিস্টেন্স, তাইলে আমাদের কমে কতটুকু? 0.5 কমে, তাই না? আমার যদি ডিস্টেন্সটা 1 মাইল বাড়ে তাইলে কমে 0.5/10। ওকে, আর যদি এক্স মাইল কমে, হ্যাঁ, আমার যদি এক্স মাইল বাড়ে ডিস্টেন্সটা, তাহলে আমাদের ট্যাক্স কমে 0.5/10 ইন্টু এক্স। এটা কি, কতটুকু ট্যাক্স কমে? কমে ফর এক্স ডিস্টেন্স ইনক্রিজ। ওকে, ডিস্টেন্স যদি এক্স বাড়ে তাহলে আমাদের ট্যাক্স কতটুকু কমতেছে, এটা হচ্ছে এটা। ওকে, এখন দেখো আমাদের হাইয়েস্ট ছিল কতটুকু? 4.5, এন্ড এতটুকু ডিস্টেন্স, এতটুকু ট্যাক্স আমার কমছে বিকজ অফ এক্স মাইলস। এখান থেকে আমি যদি এটা মাইনাস করে দিই, 0.5/10 ইন্টু এক্স মাইনাস করে দিই, তাহলে কি আমি ওদের ফাইনাল ট্যাক্সটা পেয়ে যাবো না? উইচ ইজ 3%। 3%, আমি পার্সেন্ট সাইন গুলো উঠাই দিই, 4.5 থেকে পার্সেন্ট উঠাই দিই, কারণ সব জায়গায় তো পার্সেন্টই আছে। এখন জাস্ট তুমি ইকুয়েশনটাকে সলভ করো, ইকুয়েশনটাকে সলভ করলে ইউল গেট ইউর আনসার। 0.5x/10 is equals to 1.5. So x will be equal to 15/0.5, which is 30. বুঝতে পারছো এটা সবাই? কোয়েশ্চেনটা আমি কি আরেকবার রিক্যাপ করবো এটা? কারো যদি লাগে রিক্যাপ করা প্লিজ বলো, তাহলে আমি আরেকবার রিক্যাপ করবো। একবার নিজেরা বুঝার চেষ্টা করো। আমার এখানে, ওকে, আরেকবার রিক্যাপ করবো, ফাইন। আমার এখানে কি বলছে, প্রথম থেকে পড়ি। ওকে, প্রথমে বলছে দ্য প্রপার্টি ট্যাক্সেস ইন আ টাউন ডিক্রিজেস অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য লোকাল এলিমেন্টারি স্কুল ইনক্রিজেস। তার মানে আমার যদি ডিস্টেন্স বাড়ে ট্যাক্স কমে। ওকে, ডিস্টেন্স বাড়লে ট্যাক্স কমবে। ফাইন। গ্রেটেস্ট প্রপার্টি ট্যাক্স আর 4.5, তার মানে হাইয়েস্ট প্রপার্টি ট্যাক্স যেটা, হাইয়েস্ট, এর বেশি হওয়া সম্ভব না, সেটা হচ্ছে 4.5, তাই না? এন্ড 4.5 থেকে, তার মানে কি 4.5 থেকে কমতে থাকবে, যত ডিস্টেন্স বাড়বে 4.5 থেকে কমতে থাকবে। ফাইন। And for every 10 miles, property tax decreases by 0.5%. Okay, so প্রতি 10 মাইলে আমাদের ট্যাক্স কমে 0.5%। ওকে, প্রতি 10 মাইলে। তারপরে বলছি if a house's property tax are 3%, so finally যদি কারো property tax 3% হয়, property tax 3% হওয়া মানে কি, ও স্কুল থেকে একটা ডিস্টেন্সে আছে, হ্যাঁ, এই ডিস্টেন্সে আছে, এই ডিস্টেন্সটা আমি ধরলাম এক্স, এই ডিস্টেন্সটা আমি ধরলাম এক্স। ওকে, এখন আমি যদি খালি 4.5 হচ্ছে আমার হাইয়েস্ট ট্যাক্স, সেখান থেকে যদি আমার এক্স ডিস্টেন্সের কারণে কতটুকু ট্যাক্স কমে সেটা যদি বাদ দিয়ে দেই, তাইলে কি আমি আমার ফাইনাল ইয়েতে চলে আসবো না, ফাইনাল ট্যাক্স অ্যামাউন্টে, যেটা বলা আছে 3। তো এখন প্রতি 10 মাইলে 0.5 কমে, 1 মাইল যদি ডিস্টেন্স বাড়ে তাইলে আমার এতটুকু ট্যাক্স কমবে, এক্স মাইল যদি ডিস্টেন্স বাড়ে তাহলে আমাদের ট্যাক্স কমবে এতটুকু। এটা যদি, এই পার্টটুকু যদি আমি 4.5 থেকে মাইনাস করে দিই, কেন 4.5 থেকে মাইনাস করতেছি, কারণ 4.5 ইজ দা হাইয়েস্ট ট্যাক্স। হাইয়েস্ট ট্যাক্স থেকে যদি আমি আমার ট্যাক্স রিডাকশনটা সরাই দিই,
তাহলে তো আমি আমার ফাইনাল ট্যাক্স পেয়ে যাবো, তাই না? ধরো ফর এক্সাম্পল, আমি তোমাকে এক্সাম্পল দিই একটা সবার জন্য, হ্যাঁ যারা বুঝছো তারা তো বুঝছো, আমি একটা এক্সাম্পল দিই। ধরো বাংলাদেশে একটা নিয়ম আছে, হ্যাঁ নিয়মটা হচ্ছে তোমার ইউজুয়াল যে ইনকাম ট্যাক্স, তুমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করো অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, তুমি একটা ট্যাক্স রিবেট পাও। হ্যাঁ ধরো এই ট্যাক্স রিবেটটা 5 থেকে 6% মতো হয়, 15,000 টাকার মতো হয় আর কি বেসিক্যালি। ওকে, তো এখন তোমার ফাইনাল ট্যাক্স ধরো হইলো 20,000 টাকা, ফাইনাল ট্যাক্স হলো 20,000 টাকা, এন্ড তুমি ট্যাক্স রিবেট পাইছো 15,000 টাকা। এন্ড হাইয়েস্ট ট্যাক্স হইতে পারে 60,000 টাকা, বুঝতে পারছো? হাইয়েস্ট ট্যাক্স হতে পারে 60,000 টাকা। এন্ড আমি তোমাকে বললাম তুমি একটা অ্যামাউন্টের ট্যাক্স রিবেট পাইছো, এমন একটা অ্যামাউন্টের ট্যাক্স রিবেট পাইছো যার কারণে তোমার ফাইনাল ট্যাক্স হচ্ছে 20,000 টাকা। হ্যাঁ, তাইলে কি তুমি খালি ট্যাক্স রিবেটটা যদি 60,000 থেকে মাইনাস করে দাও, তাইলে কি তুমি তোমার ফাইনাল ট্যাক্সটা পেয়ে যাবে না? এটাই এখানে হচ্ছে, বুঝতে পারছো? তোমার ইনিশিয়াল যেটা হাইয়েস্ট ট্যাক্স অ্যামাউন্ট, সেটা থেকে তুমি যদি তোমার ট্যাক্স যেই বাদ দেওয়ার অ্যামাউন্টটা সেটা বাদ দিয়ে দাও, ইউল গেট ইউর ফাইনাল ভ্যালু। ওকে, দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। আমরা ইকুয়েশন ডেভেলপ করছি, ইকুয়েশন ডেভেলপ করার পরে ইকুয়েশন সলভ করছি, এক্স এর ভ্যালু আসে 30। আই হোপ ইটস ক্লিয়ার ফর এভরিওয়ান নাও। আমরা পরেরটাতে চলে যাবো। ওকে, পরেরটাতে আমাকে কি বলছে? পরেরটা ইজ অ্যানাদার টাইপ অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদের আর কি ইয়ে ডেভেলপ করা লাগবে, y ইকুয়াল টু mx প্লাস c দিয়ে ইকুয়েশন ডেভেলপ করা লাগবে, বুঝছো? তো এখানে আমাকে বলছে a hot air balloon reaches its maximum cruising height of 1500 feet above sea level. ম্যাক্সিমাম হচ্ছে 1500 ফিট, ম্যাক্সিমাম হচ্ছে বলা আছে 1500 ফিট। ওভার দ্য নেক্সট 5 minutes it descends at a constant rate to a new cruising altitude of 1200 feet. তার মানে এটা নিচে নামছে, নিচে নামছে কতটুকু হতে? 1200 ফিট নিচে নামছে। কতক্ষণ লাগছে ওর এই নিচে নামতে? 5 মিনিট লাগছে। ওকে, 5 মিনিট লাগছে। ফাইন। If x represents the time in minutes after starting the initial descent is here, and x হচ্ছে represents the time from initial descent, and y represents the height in feet of the hot air balloon. Okay, y হচ্ছে আমাদের হাইটটা। which of the following equation best models the situation? Okay, so আমাদের ধরো x হচ্ছে, আমি এই ইনিশিয়াল ডিসেন্টের পরে যত টাইম যাবে সেটা হচ্ছে আমার x। 6 মিনিট গেলে x এর ভ্যালু হচ্ছে 6, 7 মিনিট গেলে x এর ভ্যালু হচ্ছে 7, আর y হচ্ছে আমাদের হাইট, যে 6 মিনিট পরে আমার y হচ্ছে আমাদের হাইট, কত হাইটে আছে। 7 মিনিট পরে y হচ্ছে আমাদের হাইট, কতটুকুতে আছে আমাদের হট এয়ার বেলুনটা। আমাদের ইকুয়েশন ডেভেলপ করতে বলছে। তো এখন আমরা ইকুয়েশনটা ক্যালকুলেট করা শুরু করতেছি কোত্থেকে? y এর ভ্যালু শুরু হচ্ছে কোত্থেকে? 1500 ফিট থেকে না? 1500 থেকে আমরা নিচের দিকে আসবো, রাইট? সো আমার যখন x এর ভ্যালু 0, x এর ভ্যালু 0 হওয়া মানে কি? x এর ভ্যালু 0 হওয়া মানে আমাদের কোনো, আমরা এখন ডিসেন্ট শুরু করি নাই, টাইম আফটার ডিসেন্ট ইজ 0, তার মানে আমি ডিসেন্ট শুরুই করি নাই, টাইমই ক্যালকুলেট শুরু করি নাই। তার মানে আমাদের 1500 যেটা আছে সেটা হচ্ছে আমাদের y ইন্টারসেপ্ট, কারেক্ট? সেটা হচ্ছে আমাদের y ইন্টারসেপ্ট, সবগুলো জায়গায় দেখো y ইন্টারসেপ্ট করে বলা আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা লেসন, যে তুমি x এর ভ্যালু যখন 0 হবে তখন y এর ভ্যালু যেটা সেটা কিন্তু তোমার পরে বুঝতে হবে। x হচ্ছে দ্য টাইম আফটার স্টার্টিং ইনিশিয়াল ডিসেন্ট, তাহলে x যদি 0 হয় তার মানে টাইম পাসই হয় নাই কোনো। টাইম পাস না হইলে হাইট যেটা হবে সেটাই তো আমাদের y ইন্টারসেপ্ট, which is 1500 বলা আছে। এরপর এখানে সবগুলো দেখো, এগুলো কি স্লোপ না? স্লোপ, রাইট? স্লোপ। আমরা স্লোপ বের করি এখন। তুমি এখানে দেখো ইনিশিয়াল যে পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্টে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 1500, তাহলে আমার পয়েন্টটা কি 0,1500 না? যদি গ্রাফ বানাই, তারপরেরটা খেয়াল করো, তারপরেরটা হচ্ছে 5 মিনিটস, রাইট? তারপরেরটা হচ্ছে 5 মিনিটস, তাহলে আমাদের এক্স এর ভ্যালু যখন 5, ওয়াই এর ভ্যালু 1200। এখান থেকে জাস্ট তুমি হচ্ছে ইকুয়েশন সলভ করলে হবে, 1200 মাইনাস 1500 divided by 0 minus 5, so it will be I think কত হয় 60, বুঝতে পারছো? -60। ওকে, তো আমাদের স্লোপটা কত? -60। এখানে স্লোপটা যদি বসাও, your answer is অপশন বি, 15y equal to mx plus c। তো এখানে c হচ্ছে 1500, m হচ্ছে -60, so y will be equal to -60x plus 1500, which is this one. ওকে, এইটা একটা মেথড। আরেকটা মেথডে করতে পারতা। ওকে, এটা আমি শিখাইলাম কারণ এই মেথডটা তোমাদের পরে যে কাজে লাগবে, বুঝছো? পরে অনেক কোশ্চেন এই মেথডটা কাজে লাগবে। পয়েন্ট বের করে স্লোপ বের করা, স্লোপ বের করে বসায় দেওয়া, এটা একটা মেথড। আরেকটা হচ্ছে, আমরা স্লোপকে কি জানি? স্লোপ হচ্ছে রেট অফ চেঞ্জ, তাই না? তো আমার এখানে দেখো 1500 থেকে 1200 আসছে 5 মিনিটে, তাহলে প্রতি মিনিটে আমাদের কতটুকু নিচে নামে সেটাই হচ্ছে আমাদের স্লোপ হবে, বুঝতে পারছো? দেখো প্রতি মিনিটে কতটুকু নামবে, আমার 5 মিনিটে নামছে 300 ফিট, তাহলে 1 মিনিটে নামবে 300/5, which is 60। এগেইন সেম জিনিস, বুঝতে পারছো? কারণ স্লোপ মানে কি? রেট অফ চেঞ্জ, পার ইউনিট রেট অফ চেঞ্জ। তো 1 মিনিটে কতটুকু নামবে নিচে অথবা উঠবে উপরে। এটা কি ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা আমাদের কেমন আমরা অ্যান্সারে আসছি সবার জন্য? এভরিওয়ান? অলরাইট, সো আই থিংক এটা ক্লিয়ার সবার জন্য। এরপরেরটা,
এর পরেরটা কেমনে করবো আমি এইখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলো আমি মোটামুটি সবগুলো সলভ করে দিব, তারপর তোমাদেরকে আমি কয়েকটা করতে দেবো, প্যারা নাই। ওকে, এই কোয়েশ্চেন আমাকে কি বলছে, এই কোয়েশ্চেন আমাকে বলছে দ্য ম্যাথ m in grams of a piece of marble after being in a rock tumbler for t minutes is given by the equation। এইসব কোয়েশ্চেনে যেখানে তোমার এগুলাকে আমরা বলি ইন্টারপ্রিটেশন কোয়েশ্চেন, হ্যাঁ, এখানে তোমাকে লিনিয়ার মডেল ইন্টারপ্রেট করতে হয়। তো এইসব কোয়েশ্চেনে তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল গুলাকে আগে ডিফাইন করে নিবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে এম কি, এম হচ্ছে ম্যাস, ওকে, এম হচ্ছে ম্যাস, আর টি কি, টি হচ্ছে মিনিটস আফটার টি মিনিটস আফটার বিং ইন আ রক টাম্বলার ফর টি মিনিটস, টি হচ্ছে মিনিটস, ওকে, মিনিটস ইন আ রক টাম্বলার, মিনিটস ইন আ রক টাম্বলার, রক টাম্বলার মানে হচ্ছে বুঝছো লাইক হোয়াইট পিপল এই জিনিসটা ইউজ করে, হ্যাঁ, লাইক ইটস আ মেশিন, সেটাতে কি হয় তুমি ধরো পাথর দিলে এটা রোটেট করতে থাকে, বুঝছো, এটা রোটেট করতে থাকে এন্ড ইট পলিশেস দা মার্বেলস, পলিশেস, তো এই জিনিসটাকে রক টাম্বলার বলে। যাই হোক, রক টাম্বলারে কতক্ষণ রাখতেছো সেটা হচ্ছে টি, আর এম হচ্ছে ম্যাস অফ মার্বেল, কত ম্যাসের জিনিস রাখতেছো, ফাইন। আফটার হাউ মেনি মিনিটস ইন দ্য রক টাম্বলার does the piece of marble disintegrate by reaching a mass of 0 grams? তার মানে এম যদি 0 হয় টি এর ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করছে, ভেরি সিম্পল কোয়েশ্চেন। এম কে 0 ধরে তুমি 14 ইন্টু 11 মাইনাস টি করো, তাইলে তোমার 11 মাইনাস টি ইজ ইকুয়াল টু 0, টি উইল বি ইকুয়াল টু 11, আনসার হবে অপশন বি। ভেরি সিম্পল রাইট, ভেরি ভেরি সিম্পল, খুবই সিম্পল কোয়েশ্চেন, এটাতে আমি টাইম স্পেন্ডই করবো না আর, পরেরটাতে চলে যাবো। ওকে, পরেরটা ইজ ইম্পর্টেন্ট, পরেরটাতে একটু একটু কঠিন লাগতে পারে। পরেরটাতে আমাকে বলছে যে টি ইজ ইকুয়ালস টু 2.2 টি। ওকে, এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে আমরা যেটা ভ্যারিয়েবল গুলা কে কাকে কি বুঝাইতেছে সেটা আগে লেখা রাখা। বলছে আ ট্র্যাক কোচ বিলিভস হি ক্যান প্রেডিক্ট অ্যান এলিট রানার্স 400 মিটার টাইম টি। এই টিটা কি, 400 মিটার টাইম, 400 মিটার টাইম বেসড অন হিজ 200 মিটার টাইম, ছোট হাতের টি, এই ছোট হাতের টিটা কি 200 মিটার টাইম, ফাইন। হোয়াট ইজ দ্য মিনিং অফ 2.2 ইন দ্য ইকুয়েশন? সো এই ইকুয়েশনের মধ্যে 2.2 দিয়ে আমি কি বুঝাইতেছি, বুঝতে পারছো, এই ইকুয়েশনের মধ্যে 2.2 দিয়ে আমি কি বুঝাইতেছি। এখন দেখো 400 মিটার টাইমটা হচ্ছে টি, তাহলে আমি বলতে পারি না যে 400 মিটার টাইমটা ইজ 2.2 টাইমস দা 200 মিটার টাইম, 2.2 টাইমস দা 200 মিটার টাইম, বলা যায় না এই জিনিসটা? আমি একটু সুন্দর করে লিখে দিই, সুন্দর করে লিখলে বুঝতে পারবা। আমার স্টেটমেন্টটা ইজ 400 মিটার টাইম টি ইজ 2.2 টাইমস অফ 200 মিটার টাইম ছোট হাতের টি, এটা কিন্তু আমাদের বলা আছে। ওকে, সো এখন আমরা অপশন চয়েস গুলো একটা একটা করে দেখি। অপশন এ তে বলছে আর রানার্স 400 টাইম ইজ টুয়াইস, খালি টুয়াইস না কিন্তু, এটা কিন্তু 2.2 টাইমস, 2.2 টাইমস কিন্তু টুয়াইসের চেয়ে একটু বেশি, অপশন এ ক্যান্সেল আউট। তারপর অপশন বি তে বলছে রানার্স 400 মিটার টাইম ইজ টুয়াইস প্লাস 2%, টুয়াইস মানে ঠিক আছে, বাট প্লাস যদি 2% করো তাহলে এটা দেখো 2 প্লাস 0.02 আসে, ইট উইল বি ইকুয়াল টু 2.02, আর আমাদের কিন্তু 2.2 আছে, 2.02 নট কারেক্ট, বুঝতে পারছো? দেখো টুয়াইস প্লাস 2% অফ ইস টু টাইম, ওকে, 2t প্লাস 2% অফ t, বুঝতে পারছো জিনিসটা এরকম আর কি। সেখান থেকে t কমন নিলে you get 2 plus 2%, which is this part. Okay, so option B is also not correct. Option C ও same logic এ not correct, 10% মানে তো 0.1 হবে, 2.1 হয়ে যাবে, আমাদের কাছে থাকে খালি অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ প্লাস 20% বলছে, 2t plus 20% of t, this will be equal to t into 2 plus 0.2, which is equal to 2.2t, which is the statement. Okay, option D is our correct answer. আই হোপ এটা সবাই বুঝতে পারছো, এটাও আমি হচ্ছে টাইম স্পেন্ড না করি কারণ ইটস প্রিটি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। তারপর একটা, which of the following is an equation of the line that passes through the point এত and is parallel to the equation? এই কোয়েশ্চেন গুলো করা আমি লাস্ট ক্লাসে এই কোয়েশ্চেন গুলো কেমনে করতে হবে বলে দিছি। এই কোয়েশ্চেন গুলো করার খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা মেথড আছে। মেথডটা হচ্ছে তুমি আগে আইডেন্টিফাই করবে প্যারালাল নাকি পারপেন্ডিকুলার। বলছে প্যারালাল টু দ্য লাইন, প্যারালাল বলছে তাহলে যেই লাইনের ইকুয়েশন ডেভেলপ করা লাগবে সেই লাইনের স্লোপ তো সেম হবে, তাই না? প্যারালাল হইলে স্লোপ সেম হয়, তাহলে আমরা আগেই এ আর বি কে দিয়ে দেবো, কারণ আমাদের নতুন যে ইকুয়েশনটা সেটার স্লোপও -8x প্লাস সি হইতেছে। ওকে, আমরা সি ধরে নিলাম, এটা হচ্ছে ধরো আমাদের নিউ ইকুয়েশন, আমরা সি ধরে নিতেছি, ইকুয়েশনটাকে ধরে নিলাম, তাহলে আমরা এ আর বি কে দিতে পারতেছি। এন্ড তারপর আমাকে ইনফরমেশন দেওয়া আছে যে এই লাইনটা পাসেস থ্রু দিস পয়েন্ট, তাহলে আমরা লিখতে পারি না 2 is equals to -8 into -1/2 plus c, এখান থেকে দেখো c এর ভ্যালু বের করে আনা যায়, এটা ক্যান্সেল আউট, এটা 4, সো c এর ভ্যালু আসবে -2, সো আমাদের ইকুয়েশন তাহলে কি দাঁড়ায়
y equal to minus x minus 8x minus 2 which is option C. Option C. Is this clear সবার জন্য? খুবই ইজি মেথডে করছি, হ্যাঁ খুবই সিম্পল একটা স্ট্রেট ফরওয়ার্ড মেথড। এই টাইপের কোয়েশ্চেন গুলো প্যারালালও বলতে পারে, পারপেন্ডিকুলারও বলতে পারে। প্যারালাল হইলে তুমি জাস্ট নতুন যে লাইনের ইকুয়েশন বের করতে বলছে সেটাকে y ইকুয়াল টু mx প্লাস c তে বসাই দিবা, m এর ভ্যালুটা সেম দিবা -8x আর c কে c এর মতো রাখবা, এন্ড তোমাকে সবসময় বলে দিবে কোন পয়েন্ট ধরে এই লাইনটা যাচ্ছে, নতুন লাইনটা। তো সেই লাইন অনুযায়ী বসাই দিবা y y এর জায়গায় 2 সরি y এর জায়গায় 2 এন্ড x এর জায়গায় x বসাই দেওয়ার পরে তুমি c এর ভ্যালু বের করে ফেলতে পারবা, দেন ফাইনালি তুমি ইকুয়েশন পেয়ে যাবে। পারপেন্ডিকুলার যদি হইতো তখন কিন্তু আমাদের এই -8x টার জায়গায় আমরা এখানে কি লিখতাম 1/8 লিখতাম, কারণ নেগেটিভ রেসিপ্রোকাল, তখন পারপেন্ডিকুলারের জন্য। অলরাইট, তারপরে যে কোয়েশ্চেনটা, এটা ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। ওকে, এটা শর্টকাটে কেমনে করবা একদম বলো তো, এটা এটা একটু করো তোমরা। এটা আমরা আগে করে আসছি, আগের ক্লাসে দেখছি। জাস্ট মাথায় রাখো পারপেন্ডিকুলার হইলে স্লোপ দুইটা একটা আরেকটার নেগেটিভ রেসিপ্রোকাল হয়। ওকে, একটার স্লোপ যদি 2 হয় আরেকটা হবে -1/2, সেই লজিক দিয়ে এটা করার চেষ্টা করো। তারপর আমি একটা শর্ট লাইক ইজি শর্টকাট মেথড দেখাই দেব এটা করার। সি, ওকে, সো আই থিংক একজন করতে পারছো, আমি সেটা করে দেখাই। Two lines graphed in the xy plane have the equations এতো and এতো, where k is a constant. For what value of k will the two lines be perpendicular? তার মানে k এর ভ্যালু কোনটা হইলে দুইটা লাইন পারপেন্ডিকুলার হবে। দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হইতে হয় তাহলে ওদের স্লোপ গুলো হ্যাজ টু বি ইন দিস সিনারিও। তাহলে m1 টা যদি আমাদের k হয় তাহলে আমরা m2 আগে বের করব, m2 এখান থেকে পাবো। আমরা কি জানি, আমাদের যদি কোনো লাইন ax plus by equal to c ফর্মে থাকে তাহলে স্লোপ ইজ ইকুয়ালস টু মাইনাস a by b। তাহলে আমি এখান থেকে কি স্লোপ বের করতে পারতেছি না, -2/5 বের করা যায়। তো এটাকে খালি উল্টায় দাও, উল্টায় দিলে ইউ গেট 5/2। দিস উইল বি দ্য ভ্যালু অফ k, 5/2। বুঝতে পারছো? ভেরি সিম্পল, ভেরি ইজি, অত কঠিন কিছু না। আই থিংক সবার এটা পারার কথা। তারপরেরটা, ওকে, তারপরেরটা এখানে আমাকে বলছে which of the following accurately describes all solutions to the system of equations shown. ওকে, এটা তুমি খালি ডেসমসে বসাই দিবা, করে ফেলবা, এটা আমি দেখাবো না। এটা ডেসমসে বসাবো, করে ফেলবা, একদম যেমনে দেওয়া আছে এমনিও যদি ডেসমসে বসাও তাইলেও হয়ে যাবে। বাট জাস্ট মনে রাখবো যে ডাব্লিউ আর ভি এর জায়গায় কিন্তু তোমার এক্স আর ওয়াই বসাইতে হবে। ওকে, কারণ ডাব্লিউ আর ভি ডেসমসে নাই, তুমি এক্স আর ওয়াই বসাইলে তুমি পেয়ে যাবে, এটা আমি দেখাবো না। তারপরেরটাতে এটা হচ্ছে এগেইন সেম টাইপ অফ কোয়েশ্চেন, তোমাকে বলছে যে এটার কয়টা সলিউশন আছে। এখানে যেহেতু তোমার ইকুয়েশনটা পুরোটাই দেওয়া আছে, ডেসমসের স্লাইডার, এখানে তো স্লাইডার দরকার নাই, আমাদের স্লাইডার ম্যাথস আসবে ফাংশন করার সময়, এখানে স্লাইডার দরকার নাই। সো উই ডোন্ট রিয়েলি নিড দ্য স্লাইডার এখানে। পরে যখন আমাদের ম্যাথস আসবে তখন আমি স্লাইডার দেখাই দেবো। এই টাইপের কোয়েশ্চেন সলভ করার জন্য জাস্ট ইকুয়েশনটা বসাই দিবা, তাইলে হয়ে যাবে, ইটস নট টু বিগ অফ এ ডিল। স্লাইডার ম্যাথস আসবে যখন ফাংশন করতে যাবে তখন আমি হচ্ছে দেখাই দেবো, প্যারা নেই। এই কোয়েশ্চেনটাও সেম, বুঝছো? এই কোয়েশ্চেনে তোমাকে জিজ্ঞেস কয়টা সলিউশন আছে, জাস্ট ডেসমসে বসাবা। যদি দেখো যে লাইন দুইটা প্যারালাল তাহলে কোনো সলিউশন নাই, যদি দেখো যে লাইন দুইটা আহ একদম একজনের একটা আরেকটার উপরে আছে তাহলে ইনফাইনাইটলি অনেকগুলো আছে, যদি দেখো যে খালি একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে তাহলে একটা সলিউশন আছে। ভেরি সিম্পল, ডেসমসে করে ফেললেই হবে। এই হচ্ছে আমাদের গেল যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাইতে চাইছিলাম এখানে, সহজ কোয়েশ্চেন গুলো। ওকে, এই কোয়েশ্চেন গুলো পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো ইস্যুস, কোনো কিছু আরেকবার এক্সপ্লেইন করা লাগবে, এনিথিং? আই থিংক নাই। আমরা হচ্ছে এখন ইয়েতে চলেছি। আমার এই কঠিন কোয়েশ্চেন গুলো হালকা পাতলা কঠিন, হ্যাঁ, দিস আর নট টু টাফ, সামওয়াট টাফ। ওকে, এই কোয়েশ্চেন গুলোতে আমি এই কোয়েশ্চেন গুলো আমি যেগুলো এখানে রাখছি সেগুলোতে ইউ হ্যাভ টু মেইনলি ফোকাস অন লিনিয়ার ইন্টারপ্রিটেশন, যে স্লোপ মানে কি, ওয়াই ইন্টারসেপ্ট মানে কি, এক্স ইন্টারসেপ্ট মানে কি, এই সবের উপর আমরা ফোকাস করবো। বুঝতে পারছো? তো এটার জন্য আমি একবার রিক্যাপ দিব তোমাদেরকে, একবার ছোট্ট একটা রিক্যাপ দিই যে স্লোপ মানে কি। স্লোপ মানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ফর ওয়ান ইউনিট চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। বুঝতে পারছো? তো এক্স অ্যাক্সিসে যেই অ্যামাউন্ট কোয়ান্টিটিটা থাকবে তোমার, অথবা যেই জিনিসটা থাকবে সেটা যদি এক বাড়ে তাহলে ওয়াইতে যতটুকু বাড়বে সেটাই হচ্ছে তোমার স্লোপ। মাথা রাখবা, সবসময় এক বাড়াবা, এক ইউনিট, এক, আর কিচ্ছু না। কখনো 2 বাড়াবা না, 10 বাড়াবা না, 100 বাড়াবা না, এক বাড়াবা। ওকে, এক বাড়ানোর পরে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি 100 বাড়লে কত হবে, এক বাড়লে যত হবে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি পেয়ে যাবে যে 100 বাড়লে কত হবে। তারপরে ওয়াই ইন্টারসেপ্ট কি? ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এমন একটা ভ্যালু যেখানে এক্স এর ভ্যালু 0। বুঝতে পারছো? এক্স এর ভ্যালু 0। আর এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এমন একটা ভ্যালু যেখানে ওয়াই এর ভ্যালু 0। এগুলো মাথায় রাখবা। তারপর এগুলাই জিনিসপত্র, এগুলাই তোমার লাগবে, আর তেমন কিছু ফর নাও নট নেসেসারি। ওকে, আমি একটা কোয়েশ্চেন সলভ করে দিই।
এখানে আমাকে বলছে যে a team of workers have been moving cargo off a ship. The equation below models the approximate number of cargo y. Y হচ্ছে কি, নাম্বার অফ কার্গো, এই যে আবার লিখে রাখতে হবে, নাম্বার অফ কার্গো, y হচ্ছে নাম্বার অফ কার্গো that remains to be moved x hours after the team started working. x হচ্ছে কি, hours after working. ওকে, সো ধরো কাজ শুরু হয়েছে, কাজ শুরু হওয়ার 1 ঘন্টা পরে x এর ভ্যালু হবে 1, কাজ শুরু হওয়ার 2 ঘন্টা পরে x এর ভ্যালু হবে 2. ওকে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস. The graph of this equation in the xy plane is a line, of course. What is the best interpretation of x intercept in this context? Okay, x intercept এর in আমার এটা কি, মিনিংটা কি এখানে? এখন আমাকে দেখো, আমি কি বলছিলাম, x intercept এ y এর ভ্যালু হয় 0, তাই না? x intercept এ y এর ভ্যালু হয় 0, তাহলে তুমি y এর ভ্যালুটাকে 0 ধরো, y এর ভ্যালুটাকে আমরা 0 ধরি, 0 ধরলে তোমার কি আসে, 120 minus 25x, or x এর ভ্যালু আসে 120 by 25. সেটা যদি তুমি করতে যাও, ইট উইল বি কত আসে, তা 120 কে 25 দিয়ে ডিভাইড করলে what do you get? বলো, কেউ ক্যালকুলেট করো একটু. It should be 4.8. 4.8. ওকে, সো x এর ভ্যালু 4.8 আসে. তার মানে আমরা কি বুঝতে পারি যে x এর ভ্যালু যখন 4.8 হয়, আমার y এর ভ্যালু 0 হয়. y তে কি আছে, নাম্বার অফ কার্গো আছে. সো এখন তুমি এটা ওয়ার্ডস এ পড়বা. হ্যাঁ, সব সময় যখন ইন্টারপ্রিটেশনের প্রবলেমস আসবে, সব সময় তুমি ওয়ার্ডস এ পড়বা. ওয়ার্ডস বলতে কি বুঝাচ্ছি, x এর যে অ্যাকচুয়াল মিনিং, y এর যে অ্যাকচুয়াল মিনিং, সেগুলো দিয়ে পড়বা. যে আমার y তে কি ছিল, নাম্বার অফ কার্গো. নাম্বার অফ কার্গো 0 হবে কখন, যখন আওয়ার্স অফ ওয়ার্কিং ইজ 4.8. সো এই যারা কাজ করতেছে, ওয়ার্কারও যদি 4.8 আওয়ার্স কাজ করে, তাহলে তোমার নাম্বার অফ কার্গো 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখন অপশন চয়েস গুলো দেখি. অপশন এ তে বলছে টিম উইল হ্যাভ মুভড অল দ্য কার্গোস ইন অ্যাবাউট 4.8 আওয়ার্স. এটাই তো বলছে, তাই না? যে সবগুলা কার্গো মুভ করলে তো y এর ভ্যালু 0 হয়ে যায়, রাইট? কারণ y কি, দ্যাট রিমেইনস টু বি মুভড. রিমেইনস টু বি মুভড মানে কতটুকু বাকি আছে, বাকি থাকা যদি 0 হয়ে যায়, তার মানে তো সবগুলা কার্গো মুভ করা হয়ে গেছে. সবগুলা কার্গো 0 করতে কতক্ষণ লাগবে, 4.8 আওয়ার্স. সো আমাদের অ্যান্সার ইজ অপশন এ. ওকে, অপশন বি না কেন, কারণ আমাকে অপশন বি হচ্ছে 4.8 আওয়ার্স পার আওয়ার. পার আওয়ার দেখলেই বুঝবে এগুলা স্লো, এগুলা স্লো. পার আওয়ার, পার সামথিং, পার মানে হচ্ছে স্লোপ, কারণ এটা রেট বুঝায়. এন্ড আমাকে এখানে এক্স ইন্টারসেপ্টের কথা বলছে, তো আমাদের স্লোপ হবে না, স্লোপ দিয়ে যেগুলো বুঝে সেগুলো হবে না আগেই. অপশন ডি তে বলছে দ্য টিম স্টার্টেড উইথ 120 কার্গোস, 120 টনস অফ কার্গো টু মুভ. এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইন্টারসেপ্ট. ওকে, সো এক্স এর ভ্যালু যখন 0 হবে, এক্স এর ভ্যালু 0 হওয়া মানে কি, কোনো মুভমেন্ট শুরুই হয় নাই. মুভমেন্ট শুরু না হইলে আমার ওয়াই এর ভ্যালু ইজ 120, তার মানে কার্গো যতটুকু বাকি আছে মুভ করা, সেটা ইজ 120, যখন আমার মুভমেন্ট শুরুই হয় না. সো ইনিশিয়ালি 120 টন. সেটা এই অপশন ডি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্টের ইন্টারপ্রিটেশন. বুঝতে পারছো? আর অপশন এ ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ এক্স ইন্টারসেপ্ট. ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? সবার জন্য, সবার জন্য. ও, যদি বলতো যে এই ইকুয়েশনে কোনটা কনস্ট্যান্ট হিসেবে আছে, না, কনস্ট্যান্ট হিসেবে আছে, হ্যাঁ কনস্ট্যান্ট হিসেবে যদি আছে কোনটা জিজ্ঞেস করতো, তাইলে অপশন ডি হইতো. অপশন ডি হইতো না আসলে. অপশন, তোমাকে এই কোয়েশ্চেনের মধ্যে যদি অপশন ঠিক রাখতে চাও, তাইলে তো অনলি ডিফারেন্ট কোয়েশ্চেন ইট মাইট হ্যাভ আস্কড ইজ যে ইনিশিয়ালি কত টনস কার্গো নিয়ে শুরু করছে, তারপর ওয়াই ইন্টারসেপ্টের মানে কি, ওগুলো জিজ্ঞেস করলে অপশন ডি হইতো. এখানে তোমাকে কখনো জিজ্ঞেসই করতো না যে কনস্ট্যান্ট হিসেবে কে আছে. কনস্ট্যান্ট হিসেবে কে আছে জিজ্ঞেস করলে তোমার এখানে অপশন গুলো থাকতো 120, 4.8, 25, এটসেট্রা এটসেট্রা. বুঝতে পারছো? ইয়া, আর কারো কোনো কোয়েশ্চেন এতটুকু পর্যন্ত? এখানে স্লোপটা কি, এখানে স্লোপটা দেখো, 25 মাইনাস 25. মাইনাস 25 মানে কি, এটা ডিক্রিজ হচ্ছে. সো প্রতি ঘন্টায়, হ্যাঁ, এক্স কি, আওয়ার্স, রাইট? সো ফর 1 আওয়ার ইনক্রিজ, এক্স অ্যাক্সিসে 1 ইনক্রিজ মানে 1 ঘন্টা ইনক্রিজ, আমার ওয়াই কমতেছে কতটুকু, মাইনাস 25 তে. তার মানে রেট অফ চেঞ্জ ইজ মাইনাস 25. 25 টনস করে আমি সরাইতে পারতেছি প্রতি ঘন্টায়. এই অপশন সিটা হচ্ছে স্লোপের ইন্টারপ্রিটেশন. অপশন বি হচ্ছে একদম ইনকারেক্ট. অলরাইট, নাম্বার 2টা তোমরা একটু করার চেষ্টা করো. আমি এতক্ষণ যা যা বলছি এগুলো একটু মনে করার চেষ্টা করো. স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে 1 ইউনিট চেঞ্জের কারণে ওয়াই তে যতটুকু চেঞ্জ হবে সেটাই হচ্ছে আমাদের স্লোপ. ওকে, ওয়াই ইন্টারসেপ্ট কি, এক্স এর ভ্যালু 0 বসাইলে ওয়াই এর ভ্যালু যেটা হবে সেটাই আমাদের ওয়াই ইন্টারসেপ্ট. এক্স ইন্টারসেপ্ট কি, ওয়াই এর ভ্যালু 0 বসাইলে এক্স এর ভ্যালু যেটা হবে সেটা. এই নাম্বার 2টা করার চেষ্টা করো. অলরাইট, we have got enough time to solve this one. আমি এখন একটু দেখাই দিই, হ্যাঁ, কেমনে সলভ করতে হবে. আমাকে গ্রাফ বলা আছে, গ্রাফটাতে কি, গ্রাফ অফ দ্য ফাংশন f where y equal to f of x gives the total cost y. তো আমার y অ্যাক্সিসে কি আছে, y অ্যাক্সিসে আছে টোটাল কস্ট. ওকে, টোটাল কস্ট.
ফর আ সার্টেন ভিডিও গেম সিস্টেম, একটা ভিডিও গেমের জন্য স্যার আমার টোটাল কস্ট কতটুকু, এন্ড এক্স গেমস, এক্স হচ্ছে নাম্বার অফ গেমস, ওকে, নাম্বার অফ গেমস, হোয়াট ইজ দ্য বেস্ট ইন্টারপ্রিটেশন অফ স্লোপ অফ দ্য গ্রাফ। তো এখানে দেখো আমি কোনো অপশন চয়েস দেখার আগে স্লোপটা মানে কি হবে, আমার যদি গেম একটা বেশি কিনি, একটা গেম বেশি কেনার কারণে টোটাল কস্ট যতটুকু বাড়বে সেটাই কিন্তু আমাদের স্লোপ, তাই না? তো একটা গেম বেশি কেনার কারণে টোটাল কস্ট যতটুকু বাড়বে সেটা কি গেমের দামটা না? চিন্তা করো তো, ধরো তুমি 5টা গেম কিনছো 20 টাকায়, হ্যাঁ লেটস সে, এখন তুমি যদি 6টা গেম কিনো তাহলে দাম হয়ে যায় 25 টাকা। তাহলে কি আমি বলতে পারি না যে একটা গেমের দাম 5 টাকা? বলা যায় না, কারণ একটা গেম বেশি কিনলে আমার দাম বেড়ে যায়, টোটাল কস্ট হচ্ছে 5 টাকা বেড়ে যাচ্ছে। আমি বলতে পারি যে আমার টোটাল, আমার একটা গেমের দাম 5 টাকা। তাহলে এখন দেখো আমার অপশন বি আর অপশন সি কিন্তু আমরা কেটে দিতে পারতেছি, তাই না? কারণ আমাদের স্লোপের ইন্টারপ্রিটেশনটা উইল বি ইন টার্মস অফ ওয়ান গেম, ওকে, ইচ গেম। তো এখন আমি যে স্লোপটা ক্যালকুলেট করি, যে কোনো দুটা পয়েন্ট নাও, লাইক ধরো এই পয়েন্টটা নিলাম 0,100, আর এই এটা না, আমি ধরো এই পয়েন্টটা নিলাম, এটা না, 4,200, ওকে। এই দুটা পয়েন্টে তুমি স্লোপ বের করো, 200 মাইনাস 100 ডিভাইডেড বাই 4 মাইনাস 0, সো 25, ওকে। তোমাদের স্লোপ কত? 25, তার মানে একটা গেমের দাম কত? $25। অপশন এ। বুঝতে পারছো সবাই এটা স্লোপের ইন্টারপ্রিটেশনটা কেমনে হয়? এক্স অ্যাক্সিসে একটা বাড়লে ওয়াই অ্যাক্সিসে কতটুকু বাড়বে? এক্স অ্যাক্সিসে গেমস আছে, গেমস একটা বাড়লে টোটাল কস্ট হচ্ছে 25 বাড়ে, তার মানে আমার একটা গেমের দাম, ইয়েস। বা এখানে ওই গ্রাফের দিকে তাকালেও ভাইয়া বোঝা যাচ্ছে যে প্রত্যেকবারই ওয়াই অ্যাক্সিসে 25 করে বাড়ছে, লাইক 1 এ 25 দেন 2 তে 50, তো ডিফারেন্সটা প্রত্যেকবার হ্যাঁ, এটাও 25 করতে হয়েছে। পারো, এটাও করতে পারো। দিস ইজ সামথিং অ্যাডভান্স, বুঝছো? তুমি যত প্র্যাকটিস করবা তত এই স্কিল গুলো বাড়তে থাকবে। বাট ইফ ইউ আর আ বিগিনার, এই এই ছোটখাটো শর্টকাট দিয়ে না করে, আই উড সাজেস্ট যে জাস্ট ডু ইট ভিয়া দ্য ইউজুয়াল ফর্মুলা, বুঝছো? যখন তুমি মনে করো প্র্যাকটিস করতে করতে ইউ নো যে দেখেই যে আরে এটা তো এমনি করতে হয়, তখন তুমি দেখলেই বুঝতে পারবা যে আরে 25 করে বাড়তেছে। আদার দেন দ্যাট শর্টকাটে যাওয়ার দরকার নেই, ডু ইট ইউজুয়াল ওয়েতে। তারপরে এইটা সেম ভাবে করতে হবে, হ্যাঁ, এটা একবার করার চেষ্টা করো, তারপরে আমরা নেক্সট দুইটা আমি দেখাই দেবো আর কি। এটা হচ্ছে তোমরা লাস্ট এটা করার চেষ্টা করো সেম ভাবে, হ্যাঁ, স্লোপের ইন্টারপ্রিটেশন বের করবা, দেন তুমি বোঝার চেষ্টা করবা যে একটা বাড়লে এত, 2.1 বাড়লে কত হবে, ওকে। এন্ড এই ফাংশনটাকে তোমার আগে y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে নিয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমার এখানে আমরা কিন্তু খালি এক্সক্লুসিভলি স্লোপ নিয়ে কাজ করতেছি, ওকে। c এর ভ্যালু কি হচ্ছে তোমার ডাজন্ট ম্যাটার। সো চিন্তা করে দেখো, ডু ইউ রিয়েলি নিড টু ক্যালকুলেট ইট অর নট? আমি মনে করো যে অর্ধেক ম্যাথ সলভ করে দিছি, জাস্ট বাকি অর্ধেক সলভ করো তোমরা। অলরাইট, আই থিংক এটা সলভ হইছে, এটা সলভ আমি করে দিতেছি, ওকে। এখানে দেখো আমার ফাংশনটা কি বলছে। ফাংশনটা gives the temperature in degrees Fahrenheit that corresponds to the temperature of x kelvins, ওকে। ফাংশনটা কি? ফাংশনটা কিসে? ডিগ্রি ফারেনহাইটে। আর এক্স কি? এক্স হচ্ছে কেলভিনে, বুঝতে পারছো? এক্স হচ্ছে কেলভিনে। ইফ আ টেম্পারেচার ইনক্রিজ বাই 2.1 কেলভিন, তো টেম্পারেচার যদি 2.1 কেলভিন বাড়ে, তাহলে আমাদের ডিগ্রি ফারেনহাইটে টেম্পারেচার ইনক্রিজ কত হবে? দেখো আমি ফাংশনটাকে কেমনে লিখতে পারি, 9/5x মাইনাস 9/5 ইন্টু 273.15 প্লাস 32। এই পার্টটুকু কিন্তু পুরোটাই আমার সি। আর এম কত? এম হচ্ছে কিন্তু শুধু 9/5, তাই না? 9/5 এম হওয়া মানে কি? 9/5 এম হওয়া মানে 1.8, রাইট? সো আমার স্লোপ হচ্ছে 1.8। হোয়াট ডাজ দিস মিন? ইট মিনস আমার এক্স এ কে আছে, কেলভিন আছে। কেলভিন যদি 1 কেলভিন বাড়ে, তাহলে আমাদের ফ্যারেনহাইট কতটুকু ইনক্রিজ করে? 1.8 ডিগ্রি ফ্যারেনহাইট ইনক্রিজ করে, কারণ আমার ওয়াই অ্যাক্সিসে ফ্যারেনহাইট আছে। আমাদের আবার বললাম আমি জিনিসটা, স্লোপ অনুযায়ী স্লোপ হচ্ছে 1.8, রাইট? স্লোপ হচ্ছে 1.8। বাট 1.8 না 5 বা 9/5 মানে 1.8, ঠিক আছে। সো 1.8। সো আমার যদি 1 কেলভিন আমি বাড়াই, এক্স অ্যাক্সিসে কেলভিন আছে, সো এক্স অ্যাক্সিসে 1 ইউনিট সামনে যাই, তার মানে 1 কেলভিন বাড়াই, তাহলে আমার ওয়াই অ্যাক্সিসে আমি 1.8 উপরে যাব, তাই না? 1.8 উপরে যাবো, তার মানে ফারেনহাইট স্কেলে আমি 1.8 ডিগ্রি বাড়বে। তাহলে আমার যদি 2.1 কেলভিন বাড়ে, 2.1 কেলভিন বাড়ে, তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে কতটুকু বাড়বে? এটা বের করো, 1.8 মাল্টিপ্লাইড বাই 2.1, ইট উড বি 3.78। বুঝতে পারছো এটা কেমনে করছি? দিস ইজ ওয়ান অফ দ্য টাফার ওয়ান্স, হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য টাফার ওয়ান্স। সো যদি না পারো প্যারা নাই, বাট এইটা বুঝতে পারলে ইউল বি গুড টু গো। দেখো প্রবলেম গুলো যেগুলো হার্ড, হ্যাঁ, আমাদের কনসেপ্ট কি আসলে খুব ডিফারেন্ট। আগের ম্যাথটা যে করছো এটাতে কনসেপ্ট যেটা ছিল, আর আমি এতক্ষণ ধরে যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, এই আমি বারবার বলতেছি যে এই লাইনটা মনে করো যে মুখস্থ করে ফেলো, হ্যাঁ, এই লাইনটা যদি মুখস্থ না করো কোয়েশ্চেন গুলো পারবা না। ভেরি সিম্পল। চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ফর 1 ইউনিট চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে 1 বাড়াইলে
তুমি এটা বাংলা লিখে রাখো লাগলো, ওকে? যাদের প্রবলেম হচ্ছে বাংলা লিখে রাখো। এক্স অ্যাক্সিসে 1 বাড়াইলে ওয়াই অ্যাক্সিসে যতটুকু বাড়বে সেটাই স্লোপ। বুঝতে পারছো? এক্স অ্যাক্সিসে 1 বাড়াইলে ওয়াই অ্যাক্সিসে যতটুকু বাড়বে সেটাই স্লোপ। তাহলে আমি এখান থেকে দেখতেছি যে আমার স্লোপ আসে 1.8, মানে কি এক্স অ্যাক্সিসে কেলভিন আছে, কেলভিন 1 বাড়াইলে আমার ফারেনহাইট যতটুকু বাড়বে সেটাই আমার স্লোপ না? স্লোপ কত? 1.8, তার মানে ফারেনহাইট কতটুকু বাড়বে? 1.8 বাড়বে। 1 কেলভিন বাড়াইলে 1.8 ফারেনহাইট বাড়বে, তাহলে 2.1 কেলভিন বাড়াইলে 2.1 ইন্টু 1.8 বাড়বে 3.78। ক্লিয়ার এতটুকু? এখন এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা লাস্ট আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রবলেমে চলে যাবো, এন্ড এটা আমি করে দিব, ওকে? এইটা হচ্ছে মনে করো যে, আচ্ছা না, এটা তুমি চেষ্টা করো। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা একটু আগে ওয়ার্ড প্রবলেমের যা যা করায় আসছি, হ্যাঁ, লাইক আমি যে বলছি ওয়ার্ড প্রবলেম যখন শুরু করছি আমরা, আমি তোমাদেরকে বলছিলাম যে ওয়ার্ড প্রবলেম যখন করতে যাবা, ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ ইনফরমেশন সবগুলোকে সাইডে লিখে রাখবা। এখানে দেখো অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেশন, এখানে অনেক ইনফরমেশন পাবা। ইনফরমেশন গুলোকে সাইডে লিখে রাখো, এন্ড দেন তুমি হচ্ছে ইনইকুয়ালিটিস ডেভেলপ করো। আননোন ধরে ধরে ইনইকুয়ালিটিস ডেভেলপ করো। বুঝতে পারছো? চেষ্টা করো একবার এগুলো। নাম্বার 6টা একবার চেষ্টা করো, তারপর আমি করে দেবো, প্যারা নাই। এটা কিন্তু টেকনিক্যালি ইজি, হ্যাঁ, এটাতে খালি তুমি ইনফরমেশন গুলো সাজাবা, অত কঠিন হওয়ার কথা না। ওকে, আই থিঙ্ক সলভ করছো একজন, আমি হচ্ছে এটা এখন দেখাই দিই। ওকে, দিস ইজ গোনা বি দ্য লাস্ট প্রবলেম আজকের মতো, তারপর আমরা আজকে ক্লাস শেষ করে দেবো। Marisa needs to hire at least 10 staff members for an upcoming project. The staff members will be made up of junior directors who will be paid 640 per week. প্রথম লাইনটা আগে দেখি, হ্যাঁ, Marisa needs to hire at least 10 staff members, ওকে? তার মানে ওর কি মিনিমাম 10 staff members হইতেই হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, বেশি হলে সমস্যা নাই, বাট at least এটা হইতেই হবে, ওকে? তারপর the staff members will be made up of junior directors who will be paid 640 per week. জুনিয়র ডিরেক্টরদেরকে পে করবে 640, ওকে? and senior director who will be paid 880. সিনিয়র ডিরেক্টরদেরকে পে করবে 880। দেখো এভাবে ইনফরমেশন গুলো সাজাতে হয়, হ্যাঁ, এভাবে ছোট ছোট করে সাইডে ছোট করে। আর বাজেট ফর পেইং দ্য স্টাফ মেম্বার্স ইজ নো মোর দ্যান 9700 পার উইক। তার মানে ও ম্যাক্সিমাম 9700 পে করতে পারবে, এর চেয়ে কম হলে ভালো হয়। ম্যাক্সিমাম 9700 পে করতে পারবে। শি মাস্ট হায়ার অ্যাট লিস্ট 3 জুনিয়র ডিরেক্টরস এন্ড অ্যাট লিস্ট 1 সিনিয়র ডিরেক্টর। তার মানে যে জুনিয়র ডিরেক্টর যেটা আছে এটা অ্যাট লিস্ট 3 হইতে হবে, তাই না? এটা অ্যাটলিস্ট 3 হইতে হবে, ওকে? 3 বা 3 এর চেয়ে বেশি। আর অ্যাটলিস্ট 1 সিনিয়র ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টরটা হ্যাজ টু বি 1 বা তার চেয়ে বেশি। which of the following system of inequality represents if x is the number of junior director? তো জুনিয়র ডিরেক্টরটা আমি কেটে x লিখে দেই, জুনিয়র ডিরেক্টরটা কেটে x লিখি, এন্ড সিনিয়র ডিরেক্টরটা কেটে আমি y লিখে দেই, হ্যাঁ, এটা কেটে আমি y লিখে দেই। তাইলে আমাদের ইনইকুয়ালিটি গুলো কি দাঁড়ায়? x is greater than or equal to 3, y is greater than or equal to 1, x is greater than, এই যে অপশন এটা আর এটা কিন্তু আমরা কেটে দিতে পারতেছি কারণ x is greater than বলা আছে, সো আমরা c আর d আগে কেটে দিব, ওকে? c আর d আগে কেটে দিব, a আর b থাকে খালি আমাদের হাতে। তারপর আমাকে কি বলছে, আমার কটা অ্যাট লিস্ট 10টা স্টাফ মেম্বার থাকতে হবে না? এটা কিন্তু ইজি ছিল, এটা আমি বলছি, এখানে জাস্ট ইনফরমেশন বেশি, কোয়েশ্চেন কঠিন না। তো আমাদের টোটাল সিনিয়র জুনিয়র ডিরেক্টর আছে x, টোটাল সিনিয়র ডিরেক্টর আছে y, ওরা মিলেই তো টোটাল স্টাফ, তাই না? সেটা কি হইতে হবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 হইতে হবে। জাস্ট দিস, অপশন বি, অপশন এ ক্যান্সেল আউট। ওকে, ভেরি ইজি। দেখো বাকিটা আমার করাও লাগে না, আমার খালি অর্ধেক একটুখানি জাস্ট স্টেপ বাই স্টেপ করলে ইউ উইল গেট ইওর আনসারস, ওকে? সো এটা, এন্ড আই থিংক আমাদের 5 মিনিট সময় আছে, এটা চেষ্টা করে দেখো। ইট শুড বি স্লাইটলি টাফার, হ্যাঁ, স্লাইটলি টাফার। চেষ্টা করে দেখো, না পারলে প্যারা নেই। All right, we're gonna look at the answer এখানে, হ্যাঁ, somewhat একটু ট্রিকি, হ্যাঁ, এটা মানে কঠিন না, একটু ট্রিকি ইন আ সেন্স যে এখানে আমাকে কি বলছে, বলছে অ্যাডাম স্কুল ইজ 20 minute walk। অ্যাডাম অ্যাডাম স্কুল ইজ a 20 minutes walk or a 5 minute bus ride away from his house, ওকে? তার মানে অ্যাডামের যে স্কুলটা আছে সেটা ওর বাসা থেকে 20 মিনিট, হাইটে যেতে 20 মিনিট লাগে, ওয়াকিং হচ্ছে 20 minutes, আর বাসে যেতে ওর 5 মিনিট লাগে, ওকে? The bus runs once every 30 minutes and the number of minutes Adam waits, which is W, এটা আমরা W না ধরি, আমরা জাস্ট 20 minutes লিখি আর 5 minutes লিখি, ওকে? আমি বুঝার জন্য এনাফ হবে। তারপর বলছে ওর যে ওয়েটিং টাইম আছে সেটা ক্যান বি বিটুইন 0 to 30, তাহলে ওর ওয়েটিং টাইমটা কিন্তু 30 থেকে 0-র মধ্যে, তাই না? 30 থেকে 0-র মধ্যে, ফাইন। Which of the following inequality gives the value of W for which it would be faster for Adam to walk to school? Okay, walk to school.
এখন একটা জিনিস খেয়াল করো, ও বাস রাইডটা 5 মিনিটের, কিন্তু তার সাথে কি ওর ওয়েটিং টাইম আছে না? ওয়েটিং টাইমটা তো যে কোনো কিছু হতে পারে। এখন বাস রাইডিং টাইম আর ওয়েটিং টাইম, এইটা যদি আমাদের 20-এর বেশি হয়ে যায়, হ্যাঁ, এটা যদি 20-এর বেশি হয়ে যায়, তাইলে কিন্তু আমাদেরকে হেঁটে যাওয়া ইজিয়ার হয়ে যাবে না? তাইলে কি আমরা বলতে পারি না W+5 যখন >20, তখনই কিন্তু আমাদের হেঁটে যাওয়া ইজ ফাস্টার? কারণ দেখো, আমার যখন ধরো ডাব্লিউ এর ভ্যালু ইজ 20, হ্যাঁ, আর আমার বাসে থাকতেই হবে 5 মিনিট, তাহলে কি আমার বাসে যাইতে করে কি আমার 25 মিনিট লাগবে না? আর আমি হেঁটে গেলে 20 মিনিট লাগে, তখন কি আমার জন্য হেঁটে যাওয়া ফাস্টার না? তো আমাদের ইনইকুয়ালিটিটা কি হবে? W+5 > 20, অ্যান্সার ইজ ডি। এটা কি সবাই বুঝতে পারছো, এভরিওয়ান? সবাই বুঝতে পারছো? অলরাইট, আই থিঙ্ক সবার সবার এখানে এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই। সো এই থাকলো আমাদের আজকের ক্লাসের মতো। আর ওয়ার্ড প্রবলেম একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ, কারণ ওয়ার্ড প্রবলেমস এর স্কিলস আসলে তোমার খালি যে লিনিয়ার ইয়েতে থাকবে তা না, হ্যাঁ, এগুলো পার্সেন্টেজ আছে, রেশিওজ আছে, নন লিনিয়ার ফাংশনস আছে, ইভেন জিওমেট্রিতেও আছে। বুঝতে পারছো? ওয়ার্ড প্রবলেমস পুরো এসএটি তে অনেক আছে। তুমি যদি স্ট্র্যাটেজি একবার বুঝে যেতে পারো, তাহলে দেখবো যে ওয়ার্ড প্রবলেমস ইজ দ্য ইজিয়েস্ট থিং এভার। হ্যাঁ, আর যদি স্ট্র্যাটেজি না বুঝো, ইটস দ্য হার্ডেস্ট থিং এভার। ওকে, আর কোয়েশ্চেন গুলো ইয়েস কোয়েশ্চেন ব্যাংক থেকে নিছি, তো ওখান থেকে দেখলেই পারবা। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর ফ্রম মিডিয়াম এন্ড হার্ড। লাইক শেষের দিকে যেগুলো করছি, এই প্রথম দিকের গুলো, সেগুলো সব হার্ড থেকে ছিল, আর তারপর গুলো মিডিয়াম থেকে ছিল। ওকে।